আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আমার নাম রাহাত, পুরো নাম বলছি না। এখন আমার বয়স ৩৮ বছর। আজ থেকে প্রায় ৮ বছর আগে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে আমার জীবনে এমন একটি ঘটনা ঘটেছিল যেটা আমি আজও কাউকে সহজে বলতে পারিনি। আমি জানি অনেকে বিশ্বাস করবে না, কেউ বলবে মানসিক চাপ, কেউ আবার বলবে এটা কাকতালীয়। কিন্তু আমি জানি, শুধু বলবো যা দেখেছি তা নিজের চোখেই দেখেছি। ঘটনাটি খুলনা এক প্রত্যন্ত গ্রামের অবস্থিত একটি পুরনো হিন্দু শ্মশানকে নিয়ে। ছোটবেলা থেকে জানতাম ওই শ্মশানে নাকি রাত ১২টার পর কেউ যায় না। গ্রামের বৃদ্ধরা বলতেন চিতার আগুন নিভে গেলেও কিন্তু তার আত্মা নাকি আগুন ছেড়ে যায় না। আমি এসব বিশ্বাস করতাম না। আমি তখন বিদ্যুৎ কোম্পানিতে চাকরি করতাম। রাত বিরাত বিভিন্ন জায়গায় জরুরি কাজে যেতে হতো। সেদিন সন্ধ্যাবেলা অফিসে খবর এলো গ্রামের পাশের একটি ট্রান্সফরমার সমস্যা হয়েছে। সঙ্গে সঙ্গে দুজন কর্মীও ছিল, সজীব আর রিপন। আমরা রাত 10:30টার দিকে কাজ শেষ করলাম। ফিরে আসার সময় হঠাৎ আমাদের গাড়ি বিকল হয়ে যায়। ড্রাইভার বলল, স্যার, অন্তত 1 ঘন্টা তো লাগবেই। আমি গাড়ি থেকে বেরিয়ে একটু হাঁটতে লাগলাম। গ্রামের রাস্তা একেবারে নির্জন, চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক। আকাশে মেঘ ছিল, চাঁদের আলো তেমন একটা দেখা যাচ্ছিল না। হাঁটতে হাঁটতে বুঝতেই পারিনি আমি একটি শ্মশানের ভিতরে ঢুকে পড়ছি। একটি বড় লোহার ফটক ছিল, সেখানে লেখা ছিল শান্তির মহাশ্মশান। ভেতরে বড় বড় বট গাছ, গাছের শিকড় যেন মাটির উপর সাপের মতো ছড়িয়ে আছে। আমি দাঁড়িয়ে আমি দাঁড়িয়ে আছি। হঠাৎ নাকে একটা পোড়া কাঠের গন্ধ এলো, কিন্তু আশেপাশে কোথাও আগুন নেই। ঠিক তখনই খুব আস্তে আস্তে কেউ কান্না করছে। ঠিক তখনই খুব আস্তে আস্তে কান্নার শব্দ শুনতে পেলাম। মহিলার কণ্ঠ ছিল, এমন কান্না যেন বুক ভেঙে যাচ্ছে। আমি ভাবলাম হয়তো কারোর দাহ চলছে। কিন্তু আশ্চর্য বিষয় হলো, শ্মশানে একটাও আলো নেই, কোনো মানুষও নেই, শুধু কান্না চলছে। আমি মোবাইলের টর্চ জ্বালিয়ে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকেই দেখি সারি সারি পুরনো চিতার জায়গা। কোথাও আধপোড়া কাঠ, কোথাও ছাই, কারোর ভাঙা কলসি। হঠাৎ আমার টর্চের আলো এক জায়গায় পড়েছিল। দেখি একজন বৃদ্ধ বসে আছেন, সাদা ধুতি পরে, খালি গাল, চোখ নিচু। আমি বললাম, কাকু, এখানে কেউ কাঁদছে? বৃদ্ধ ধীরে ধীরে মাথা তুললেন। তার চোখ দুটো অস্বাভাবিক লাল, কিন্তু তিনি খুব শান্ত গলায় বললেন, যে কাঁদছে সে মানুষ না। আমার বুক কেঁপে উঠল। আমি হেসে বললাম, আপনি এখানকার পাহারাদার কাকু? বৃদ্ধ কোনো উত্তর দিল না, বরং হাত তুলে শ্মশানের দিকে দেখিয়ে দিল ওই জায়গাটা। আমি আলো ফেললাম। সেখানে একটা নতুন চিতা তৈরি করা হয়েছে এমন একটা কিছু দেখতে পেলাম, কিন্তু আশেপাশে কেউ ছিল না। ঠিক তখনই টর্চের আলো নিভে গেল। মোবাইল 80% চার্জ থাকা সত্ত্বেও তবুও কেমন জানি নিভে গেল। তবুও আলো জ্বলছে না। চারিদিকে অন্ধকার, আর কোথাও আলো নেই। একসঙ্গে অনেক মানুষ ফিসফিস করে বলছে, আরেকজন এসেছে, আরেকজন এসেছে, ওকেও রেখে দে, আর শেষ চিতা জ্বলবে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি দৌড়ে ফটকের দিকে ফিরতেই, কিন্তু সেদিকে ঢুকে দেখলাম এখানে কোনো দরজাই ছিল না। চারিদিকে শুধু বট গাছ আর গাছ। এরকম পথ আমি আর কখনোই দেখিনি।
হঠাৎ পেছন থেকে খুব ঠান্ডা একটা নিঃশ্বাস এসে আমার ঘাড়ে লাগলো। আমি ধীরে ধীরে পেছনের দিকে তাকালাম, আর যা দেখলাম সেটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি যখন চোখ ফিরিয়ে আবার সামনে তাকালাম, দেখি সেই বৃদ্ধটা আর সেখানে নাই। তার জায়গায় শুধু একটা ছায়ের দাগ, যেন কেউ সদ্য উঠে গেছে। আর ঠিক তখনই শ্মশানের ভেতর থেকে সব গাছ একসাথে কাঁপতে শুরু করলো। বাতাস ছাড়াই ফিসফিস আওয়াজ হতে লাগলো, বলতে লাগলো, ওকে ছেড়ে দিস না, ওকে ছেড়ে দিস না। ঠিক চিতার আগুন ওকে দিয়েই জ্বালাবো। আমি দৌড়াতে লাগলাম। আমি দৌড়াতে গিয়ে থেমে গেলাম, কারণ আমার পায়ের নিচেই আর মাটি নেই। সেমন একটা মনে হচ্ছিল উপরে দাঁড়িয়ে আছি। হঠাৎ আমার মোবাইল নিজে নিজেই অন হয়ে গেল। স্ক্রিনে কোনো নেটওয়ার্ক নেই, শুধু একটা অচেনা ভিডিও কল আসছে। রিসিভ না করলেও কলটা খুলে গেল। স্ক্রিনে আমি নিজেকেই দেখলাম, কিন্তু আমি সেখানে দাঁড়িয়ে আছি যেখানে না আমি আছি। আমি একটা চিতার উপরে শুয়ে আছি, আর আমার চারিপাশে অনেকগুলো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠ ভেসে আসলো, বলল, এবার তুই শেষ চিতার অংশ হয়ে যাবি। আমি আর কিছু মনে করতে পারছি না, শুধু মনে আছে চারপাশের আগুন জ্বলছে আর আমি মাঝখানে কান্না করছি। আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আরিফ ভাই। ওনার বাড়ি জয়পুর জেলার আক্কেলপুর থানার গোপীনাথপুর ইউনিয়নে। আর এই ঘটনাটি মূলত একটি ইউনিয়ন পরিষদ কেন্দ্রিক ঘটনা। ঘটনাটি ওনার নিজের সাথে ঘটেছে। ঘটনার সাল 2017। উনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করেছেন, তখন ঠিক করলেন কিছু একটা করতে হবে। বন্ধুদেরকেও বলে রাখেন যদি কোনো কাজ থাকে করার মতো তারা যেন তাকে জানায়। একটি কাজ পেয়েও যান। কাজটি হলো ইউনিয়ন পরিষদের হোল্ডিং ট্যাক্স কালেক্ট করা, মানে হচ্ছে বসতবাড়ির খাজনা আদায় করা। উনি প্রথম যে ইউনিয়ন পরিষদে যান কাজ করতে, সেটি মূলত জয়পুরহাটের 5 বিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে। এটি বিনধারা নামক একটি জায়গায় অবস্থিত। মূলত সারাদিন গ্রামে গ্রামে ঘুরে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাজনা আদায় করতেন তিনি, আর রাতে ইউনিয়ন পরিষদে থাকতেন। আর একটা ইউনিয়ন পরিষদে 9টি ওয়ার্ড থাকে, তো এরকম 9 জন তারা ছিলেন, যাদের উপর প্রত্যেকে একটি করে এই ওয়ার্ডের খাজনা আদায়ের দায়িত্ব ছিল। তো ওনার 9 জন কি করতেন, হল রুম যেটাকে বিচার কক্ষ বলে, ওখানে ফ্লোরিং করে ঘুমাতেন। আর ওই ইউনিয়ন পরিষদটি ছিল একটা রাস্তার পাশে ফাঁকা একটা জায়গায়। ইউনিয়ন পরিষদের পিছনে ছিল বাঁশঝাড় এবং পুরনো পরিত্যক্ত একটি কবরস্থান। কবরস্থানের পেছনে আবার একটি মাদ্রাসা রয়েছে। সারাদিনের কাজ শেষ করে যখন আসতেন, তখন মনে হতো নিস্তব্ধ একটা বিরাট কোনো জায়গায় চলে এসেছেন, কোনো সারা শব্দ নাই, কোনো মানুষজন নাই, এমন একটা অবস্থা। তাই ইউনিয়ন পরিষদ ছাদে বসে দিন শেষে সকলে আড্ডা দিতেন। যদিও অল্প সময়ের জন্যই দিতেন, কারণ হচ্ছে ওনারা আবার যাদের অধীনস্থ ছিলেন তারা ওনাদেরকে জানিয়ে দিয়েছিলেন যে ছাদে একা একা বসে গল্পগুজব করা যাবে না। সবাই মিলে বসলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু কোনোভাবেই একা একা যাওয়া যাবে না। আর এখানে বেশিক্ষণ সবাই মিলেও থাকাও যাবে না, মানে একা একা আসা যাবে না, এবং সবাই মিলেও বেশিক্ষণ এখানে অবস্থান করা নিষেধ। এমনকি ছাদের কিনারায়ও যেতে নিষেধ করেছিলেন তারা, কারণ হলো এই জায়গায় নাকি জিনের উপদ্রব রয়েছে, যেহেতু ওখানে মানুষজন কম থাকে। এই জন্য 10 থেকে 12 দিন সব ঠিকঠাকই ছিল। তারপর ঘটনা শুরু হয়। একদিন সবাই ওনারা ছাদে বসেছিলেন, ওনারা যাদের অধীনস্থ ছিলেন তারা সহ। এরকম 2 জন ছিলেন, একজনের নাম রনি আর একজনের নাম তুহিন। তো হঠাৎ করে ওনারা দেখতে পান আকাশ থেকে তারা খসে পড়েছে। আমরা তারা খসা বলি না, ঠিক সেটা। এটা কিন্তু সবাই দেখেছিল সেখানে। ব্যাপারটা স্বাভাবিকভাবে সবাই নিয়েছে। এর পরের দিন এই যে আরিফ ভাই, উনি ছাদে একা একা বসে আছেন। একা একা কিন্তু বসে থাকা নিষেধ ছিল। তারপরে অনেক সময় সবাই একসাথে আসতো না, সবাই ক্লান্ত থাকতো, পরিবারের সাথে ফোনে কথা বলতো।
হঠাৎ করে উনি দেখে একটা প্রকাণ্ড বড় আগুনের গোলা ধপাস করে একটা জায়গা থেকে উড়ে এসে ওই ইউনিয়ন পরিষদের পেছনে একটা গাছে ওখানে এসে পড়ে, এবং ওখানে এসে পড়ার সাথে সাথে সেটা নিভেও যায়। এইরকম টুকটাক ঘটনার সাথে ওনারা মোটামুটি অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। আসল ঘটনা শুরু হয় এর ঠিক 2 দিন পর থেকে। রাজু নামে আর একটা ছেলে যে ওনাদের সাথেই কাজ করত, প্রথমে তার সাথে ঘটনাটি ঘটে। সে একদিন সন্ধ্যার দিকে ওয়াশরুমে যায়। বলে রাখা ভালো, ওই ওয়াশরুমটা ছিল ওই ইউনিয়ন পরিষদের একদম কোনায়, মানে শেষ দিকে আর কি। রাজু ওয়াশরুম শেষ করে বের হবে, তখন সে দেখে ওয়াশরুমের দরজা বাইরে থেকে লক করা এবং ওয়াশরুমের মেইন দরজাও লক করা। মেইন দরজা এবং তার ওয়াশরুমের দরজা বলতে বোঝাই হচ্ছে একটা মেইন দরজা দিয়ে ঢুকে কয়েকটা ওয়াশরুম থাকে, প্রত্যেকটা ওয়াশরুমের আবার দরজা থাকে। মেইন দরজা যদি বন্ধ হয়ে যায় তাহলে বাইরে থেকে কিন্তু কেউ আর ওয়াশরুম ব্যবহার করতে পারবে না। আবার ভেতরে যদি কেউ থাকে তার নিজের ওয়াশরুমের দরজা খুলেও ওই মেইন দরজা বন্ধ থাকলে সে আবার বের হতে পারবে না, এমন একটা ব্যাপার আর কি। তো ওই সময় আবার বিদ্যুৎ ছিল না। ওই রাজু ছেলেটা তার ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছে, দেখে সেই ফ্ল্যাশ লাইটটিও লাফালাফি করছে, মানে আলো লাফালাফি করছে। তো সে ফোন করবে, দেখে তার ফোনে নেটওয়ার্ক নাই। অদ্ভুত ব্যাপার। কয়েক মিনিট পরে বিদ্যুৎ আসে, দেখে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। আর ওয়াশরুমের দরজাও, মেইন দরজা যেটা সেটাও খোলা এবং তার ওয়াশরুমের দরজা সেটাও খোলা। রাজু সবাইকে গিয়ে ঘটনাটা খুলে বলে এবং ভয়ে থরথর করে কাঁপতে থাকে। ওকে দেখে মনে হচ্ছিল ঘেমে মাত্র গোসল দিয়ে এসেছে। এটা কেউ মনে করতে পারেই যে কেউ মজা করার জন্য এটা করেনি তো, কিন্তু না, এমন নিষ্ঠুর মজা ওখানে কেউ করবে না। এরকম ছোট ছোট ঘটনা নিয়ে তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে এই রনি এবং তুহিন, ওনাদের আন্ডারেই তো ওনারা ছিলেন, মানে যারা হোল্ডিং ট্যাক্স কালেক্ট করতেন আর কি, এই রনি এবং তুহিন তাদেরকে নিয়ন্ত্রণ করতেন। তো এই 2 জন এসে অন্য 9 জনদেরকে বলেন যে ওয়াশরুমে সন্ধ্যার পর একা কাউকে না যেতে, কমপক্ষে একজন যেন সাথে নিয়ে যাওয়া হয়। এরপরে কয়েকদিন ঠিকঠাকই ছিল, কারোর সাথে কিছু ঘটেনি। 15 থেকে 20 দিন পর আনুমানিক রাত 8:30 বা 9টা, মানে খুব যে রাত তা কিন্তু না, এই যে আরিফ ভাই উনি ওয়াশরুমে গিয়েছেন। কাউকে অবশ্য সাথে নেননি, কারণ এত কিছু তার মাথায় ছিল না। আর রাজুর সাথে যেই ঘটনাটি ঘটেছে এটি কিন্তু ওনার মনে ছিল যদিও, কিন্তু ব্যাপারটা হলো কি, 2 জন গ্রাম পুলিশ সদস্য রাত্রে কিন্তু পাহারা দিত এবং ওই সময় তারা পাহারাও দিচ্ছিলেন। যেহেতু 2 জন পাহারা দিচ্ছেন, এই সমস্ত জিনিস চিন্তা করে এই আরিফ ভাই উনি আর সাথে কাউকে নেননি। উনি ওয়াশরুমে গিয়েছেন, মেইন দরজা দিয়ে ঢুকেছেন, তারপর একটা ওয়াশরুমে গিয়েছেন। তো ফ্রেশ হয়ে উনি যখন ওনার দরজাটা খুলেছেন, মানে সিটকেনি যেটা খুলেছেন, দেখে যে বাইরে থেকে সিটকেনি লাগানো। আজব ব্যাপার, সিটকেনি কে লাগালো? সিটকেনি লাগালো তো একটা শব্দ হয়, উনি এই শব্দ তো পাননি। উনি তো ধাক্কাধাক্কি শুরু করেছেন, কিন্তু দরজা খুলছে না। ওদিকে হঠাৎ করে তার কানের কাছে একটি ভারী কণ্ঠ অদৃশ্যভাবে বলে ওঠে, আমাদের সমস্যা হচ্ছে, যা, চলে যা, চলে যা এখান থেকে। উনি চিন্তা করেছিলেন যে মনের ভুল হচ্ছে না তো, হ্যালুসিনেশন হচ্ছে না তো। এই চিন্তা করে উনি ওনার সাথে থাকা ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালান এবং সেই রাজুর ঘটনার মতোই ওনার ফোনের ফ্ল্যাশ লাইটের আলো লাফালাফি করতে থাকে। অথচ ওই ফোনটি উনি মাত্র 2 দিন হলো কিনেছিলেন, একদম নতুন ফোন। নতুন ফোনে এমনটা হওয়াটা অস্বাভাবিক। উনি তো ভয়ে ঘেমে একাকার। উনি যে কাউকে ডাকবেন এমন শক্তি পাচ্ছিলেন না, উনি শরীর অসাড় হয়ে আসছিল। তারপরও উনি চিৎকার করার চেষ্টা করছিলেন, চিৎকার করতে থাকেন। ওই 2 জন গ্রাম পুলিশ সদস্য সেখানে আসেন। আসার পরে এই আরিফ ভাইকে তারা সেখান থেকে উদ্ধার করেন এবং তারা বলেন ওয়াশরুমের মেইন দরজা নাকি বাইরের থেকে লক করা ছিল, মানে সিটকেনি লাগানো ছিল, এবং তার ওয়াশরুমের দরজাটাও লক করা ছিল। কিন্তু এই 2 জন গ্রাম পুলিশ তারা কাউকে এই জায়গায় আসতেও দেখেননি, যেতেও দেখেননি। তাহলে এই কাজটি কারা করছে? ওই ঘটনার পর থেকে রাতের বেলা পারতপক্ষে কেউ ওয়াশরুমে যেত না, গেলেও 3-4 জন সাথে যেত। এদিকে ওনাদের কাজও একটা পর্যায়ে শেষ হয়ে যায়। আর
ওনারা কাজের উদ্দেশ্যে অন্য ইউনিয়ন পরিষদে চলে যান। পরের বছর আবারও এই আরিফ ভাইকে ডাকা হয়েছিল, কিন্তু উনি সাফ না করে দেন যে উনি ওই জায়গায় আর কাজ করবেন না। প্রিয় লিসেনার্স, এই রকমের যে জায়গাগুলো সাধারণত ইউনিয়ন পরিষদ ভবন যেগুলো, ওগুলো দেখা যাচ্ছে গ্রামের একদম এমন একটা জায়গায় যেখানে সরকারি খাস জমি রয়েছে, সাধারণত এই জায়গাগুলোতে হয়ে থাকে। কিছু কিছু জায়গা তো একদমই নির্জন। আমি এমন অনেক ইউনিয়ন পরিষদ দেখেছি এটা একদম নির্জন জায়গা, সেখানে দিনের বেলা তো মানুষ কম যায়। এমন জায়গায় যেহেতু এটা হয়ে গেছে, মানুষ কাজের জন্যই যায়, কিন্তু বিকাল হলে ওই জায়গাটা এতটাই শুনশান নীরব হয়ে যায়, রাতের বেলা ওখানে যে কেউ যাবে সেটা কল্পনাই আনা খুবই কঠিন। আর সেখানে যদি মানুষজন থাকে, তারপর বাঁশঝাড়, পরিত্যক্ত একটা কবরস্থান এরকম যদি থাকে, তাহলে তো ভয়ের ঘটনা ঘটাটা খুবই স্বাভাবিক, তাই না? প্রিয় লিসেনার্স, ওয়াশরুমে গেলে অনেক সময় দরজা বন্ধ হয়ে যায়। যদি অটোলক দরজা থাকে, সেটা যে কোনো কারণে বিভিন্ন তালায় ত্রুটি থাকে, এর কারণে বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু সিটকানিওয়ালা দরজা যদি লক হয়ে যায় বাইরে থেকে, তাহলে বিষয়টা কি স্বাভাবিক? কেউ দুষ্টমি করে লক করে দিলে সেটা ভিন্ন কথা, কিন্তু সত্যি বাইরে থেকে যদি কেউ লক করে দেয় আর লক করার মতো কেউ নাও থাকে ওই জায়গায়, তাহলে নিঃসন্দেহে এটা ভুতুড়ে কাজ হতেই পারে। অনেকে চিন্তা করতে পারেন যে সিটকানি তো সাধারণত লোহার হয়, জিন তো লোহা দেখলে ভয় পায়, তাহলে এটা তারা কিভাবে লাগায়? প্রিয় লিসেনার্স, এটা সত্য, জিন লোহা দেখলে ভয় পায়, কিন্তু সব জিন কিন্তু লোহা দেখলে ভয় পায় না, সব জিন আগুন দেখলেও ভয় পায় না। অনেক জিন মায়াজাল সৃষ্টি করে আগুন জ্বালাতে পারে, তো তারা আগুন দেখলে কিভাবে ভয় পাবে? এই জন্য ব্যতিক্রমী জিন তো আছেই, যারা এই লোহা আগুন এগুলো কোনো কিছু দেখে ভয় পায় না, বা এগুলোর প্রভাব তাদের উপরে কাজও করে না। তেমনটা হতেই পারে। এমনই হয়তোবা ওই জায়গাতে কিছু জিন ছিল যারা এগুলোতে ভয় পেত না। প্রিয় লিসেনার্স, আশা করছি ছোট এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আসসালামু আলাইকুম লিসেনার্স, সামির আনসারি বলছি। শুরুতে আজকে যার ঘটনাটা শেয়ার করব, তিনি আমাকে মেইল করেছিলেন এবং উনি গত সপ্তাহে একটা ঘটনা দিয়েছিলেন। আপনারা হয়তো যারা গত এপিসোডে একটা স্টোরি শুনেছিলেন যে অধরা নামে একটা মেয়ের ঘটনা, যিনি বিভিন্ন আমল এবং মন্ত্র করে উনি জিন হাজির করতেন, এবং একটা পর্যায়ে উনি যখন অসুস্থ হয়ে পড়েন তখন ওনার ফ্যামিলি মেম্বারদের প্রেশার উনিটা অফ করে দেন। তো উনি যখন জিন হাজির করা আমল বন্ধ করলেন, তারপর ওনার মধ্যে আরেকটা নতুন চিন্তা আসে যে উনি ঠিক করে যে উনি তাবিজ কুফরি করবেন, এবং তাবিজটা কিভাবে করতে হয় সেজন্য তিনি আবার আমল করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া শুরু করেন। তো উনি বলে যে উনি বিভিন্ন সূরা পড়তেন এবং বিভিন্ন আমল মন্ত্র যখন করতেন, উনি একটা পর্যায়ে সাদা পাতলা কাগজ দিয়ে জাফরান দিয়ে বিভিন্ন রকম লেখা লিখতেন, এবং তাবিজটা কার উপর করা যায় উনি এরকম চিন্তা ভাবনা করতে করতে ওনার নিজস্ব ফ্যামিলি মেম্বারদের উপর তাবিজ করা এরকম শুরু করেন। কিন্তু উনি দেখেন যে খুব একটা ফলাফল হয় না বা ফলাফল আসে না, কিন্তু ওনার নিজের উপরেই বিভিন্ন সমস্যা ঘটতে থাকে। অধরাবু বলেন যে উনি যখন এই তাবিজ করার বা আমল করাটা যখন রেগুলার করছিল, উনি মাঝে মাঝে খুব বাজে বাজে স্বপ্ন দেখতেন, এবং স্বপ্নগুলো সব অবাস্তব ছিল। তো তার মধ্যে একটা স্বপ্ন উনি বলে যে যখন এরকম তাবিজ করা আমল শুরু করেন, তার প্রথম স্বপ্নটা ছিল এরকম যে উনি দেখছে যে উনি ওনার স্কুল শেষ করে ভর দুপুরে স্কুল থেকে আসছে, কিন্তু উনি যার সামনে দেখছে অনেকটা সাদা কালো, মানে দেখা যাচ্ছে যে ওনার দুনিয়াটা কেমন সাদা কালো, এবং উনি দেখছে যে ওনার ফ্যামিলি মেম্বার কেউ একজন গাড়িতে ধাক্কা খেয়ে পড়ে ব্যথা পেয়েছেন, এবং প্রায় সময় নাকি উনি দেখতেন যে ফ্যামিলি মেম্বার কেউ রোড অ্যাক্সিডেন্ট হোক বা বিভিন্ন দুর্ঘটনা হোক মারা যাচ্ছে। এগুলা উনি দেখে কিছুটা আতঙ্ক থাকতো না মনে, যে আমি এরকম স্বপ্ন দেখছি কি তাবিজ করার আমলের কারণে নাকি। তো আরেকদিন উনি একটা স্বপ্ন দেখেন যে উনি একটা নির্জন জায়গায় উনি একটা বাসায় ওনার জন্য বাসা খুঁজছিলেন। তো বাসা খুঁজের একটা পর্যায়ে উনি পাচ্ছিলেন না কোনো বাসাতে, একটা জঙ্গলের মতো একটা জায়গায় উনি চলে যায়, একটা বাসার সন্ধান পায়, এবং সেখানে একটা লোক ওনাকে বলে যে আপনি তো বাসায় থাকবেন, এই দেখেন এই যে এখানে একটা বাসা খালি আছে, এটা আপনি থাকতে পারেন, কিন্তু সাবধানে থাকবেন, এখানে আমার ওয়াইফ আত্মহত্যা করছিল। তো অধরাবু বলে যে ওই স্বপ্নের মধ্যে আমি দেখতেছি যে পরের দিন ওই বাসায় আমি থাকা শুরু করি, এবং যে মহিলাটা আত্মহত্যা করছিল তাকে আমি দেখতেছি যে সে তার জামাইয়ের লাশ খাচ্ছে, এবং উল্টা পাল্টা উনি বলছে আমি কি স্বপ্ন দেখতাম কিছুই নিজে বুঝে উঠতে পারতাম না, এবং এগুলো আমি সম্পূর্ণ দেখতাম তখন যখন আমি বেশি আমল করতাম তাবিজের বলে, এবং তাবিজ নিয়ে আমি যতই ঘাটাঘাটি করতাম এই সমস্যাগুলো হতো।
সবচেয়ে ভয়ানক স্বপ্ন ছিল এরকম যে উনি ওনার মাকে নিয়ে একটা বাজে স্বপ্ন দেখে, এবং ওটা দেখার পর উনি ওনার ফ্যামিলি মেম্বার সবাই জেনে যায় যে উনি আসলে তাবিজ বা কুফরির প্রতি আবার আকৃষ্ট হয়ে গিয়েছেন। তো ওই স্বপ্ন ছিল এরকম যে উনি দেখছেন স্বপ্নের মধ্যে যে রাত 3টার দিকে ওনার ঘুম ভেঙে গিয়েছে, তো ওনার রুমের পাশে যে বারান্দাটা ছিল সেখানে ওনার মা দাঁড়িয়ে আছে, এবং উনি বাইরের বারান্দায় যেতেই দেখতেছে ওনার মা মানে বাইরের দিকে তাকায় আছে, এবং বাইরে যে বৃষ্টি হচ্ছে রক্ত বৃষ্টি হচ্ছিল, এবং উনি বারান্দার কাছাকাছি গিয়ে দেখে যে ওনার মায়ের হাত নাই, এবং ওনার মা ওনার কাছে কাকুতি মিনতি করে বলতেছে যে মা আমার হাতগুলা ফিরাই দেয়। উনি এরকম যখন উল্টাপাল্টা খারাপ স্বপ্ন দেখছে প্রচন্ড কান্নাকাটি শুরু হয়ে যায়, ঘুম থেকে উঠে যায় উনি, এবং ওনার বাবা মা সবাই এসে পড়ে ভোরবেলায় যে কি হয়েছে তোমার। তখন উনি এতটাই ভয় পায় যে বলতে স্বীকার মানে ওনার ফ্যামিলির কাছে স্বীকার করে যা আমি এরকম জিন হাজির করতাম আগে, এরকম মানে এরকম মন্ত্র পড়ছিলাম, বাট এই কাজগুলো যখন করতেছি তাই এখান থেকে মুক্তি পেতে চাই। আমি বিভিন্ন রকম খারাপ স্বপ্ন দেখি এবং উল্টাপাল্টা স্বপ্ন দেখতেছি, এখন আমার কি করণীয় তোমরা আমাকে উপায় দাও। তো ওনার ফ্যামিলি মেম্বাররা পরে ওনার রুমে তাবিজের মানে যে মন্ত্রগুলো ছিল বা ওগুলো সবগুলো পালায় দেয়, এবং ওনার রুমটার মধ্যে তো এবং ঝাড়ফুঁক দিয়ে মোটামুটি বন্ধ করে দেয়। তো অধরাপ যেটা বলে যে ভাই বন্ধ করে দেওয়ার পরেও আমার কোনো সমাধান হয় না, আমি খারাপ স্বপ্ন দেখতাম, এবং আমি যখন আমল করতাম না আমার আমলগুলো মুখস্থ কিছু নিজের থেকে আমার মনে হচ্ছে আমলগুলো আমার মানে করা লাগবে, আমি নিজেই যেন মানে বলতে পারতেছি, এবং আমার রাত্রেবেলায় আমলগুলো করার জন্য বেশি ঝোঁক থাকতো। তো অধরাপুরকে অনেক হুজুর দেখানো হয়, ওই হুজুর এসে ওনার রুম বন্ধ করে দেয়। ইভেন ওনার মা একটা পর্যায়ে গিয়ে বাসাটা বদলায় ফেলে, যে বাসায় হয়তো কোনো সমস্যা থাকতে পারে, তখন ওনার বাসাটা বদলায় ফেলে। তো অধরাপুর বলে যে আমরা উত্তরার কোনো একটা সাইডে তখন বাসা নেই। তো বাসা নেওয়ার পর ওনার যে ছোট বোন ছিল, তো অধরাপু কয়েকদিন নাকি এরকম তাবিজ মানে বন্ধ করাগুলো বন্ধ ছিল, কিন্তু তা উনি মানে বিভিন্ন ধ্যানে থাকতেন রাত্রেবেলা, এটা ওনার একটা অভ্যাস হয়ে গেছিল। ইভেন এখন এটা আছে ওনার। তো যাই হোক ওনার এখন উত্তরে এরকম বাসা নতুন বাসা নেওয়ার পর বাসাটা ওনার খুব ভালো লাগে, এটা ওনার স্কুলের কাছাকাছি একটা বাসা ছিল। তো উনি ওনার ছোট বোনকে বলতেছে যে দেখো জিন হাজির করছি বা তাবিজ টোনা করছি, যেটাই করে আমি করছি, একটা কাজ করি আসো, মানে ওনার বোনকে সাহস দিচ্ছিল যে একটা কাজ করে দেখবা যে আমরা ঘরে আত্মা আনতে পারবো, তুমি জাস্ট দেখবা যে একটা এরকম মন্ত্র আছে, এরকম মন্ত্র করলে এরকম আত্মা আনা যায়। তো ওনার বোন প্রথমে কিছুটা ভয় পায়, তখন ওদের সাহস দিয়ে বলে যে দেখো এটা ভয় পাওয়ার কিছু না, আমি তো আছি, আমাকে কিছু করে না, এত বছর হয়ে গেছে, তোমার কোনো ক্ষতি হবে না। তো ওনার ছোট বোনকে অনেক বোঝায়, এবং ওনারা নিজেরাই বিভিন্ন আবার একটু মন্ত্র করতে থাকে, এবং কোনোভাবে ওনারা কিছু একটা ওনার মন্ত্র পড়ার পর ঘরে একটা আত্মার মতো কিছু একটা আসে। এবং অধরাপু বলে যে এরকম যখন উনি মন্ত্র পড়তো রাত্রেবেলা, তখন ওনার ফিল করতো যে তখন যখন ভাই ঘুমায় যেত উনি এবং ওনার বোন ফিল করতো ঘরের মধ্যে একটু হাঁটাহাঁটি করছে, এবং ওনাদের মন্ত্র পড়ার সময় প্রায় সময় খেয়াল করতো, এবং ইভেন যেখান থেকে আওয়াজগুলো আসতো হাঁটাহাঁটির আওয়াজ ওনারা খেয়াল করতো যে কিছু একটা ছায়া বা অবয়ব দেখা যায়। এবং উনি একদিন রাতে এরকম মন্ত্র পড়তে পড়তে উনি বুঝতে পারে, এবং ওনার বোন বুঝতে পারে যে ওনাদের ঠিক পাশের ঘরে যে রুমটা খালি ছিল ড্রয়িং রুম, এখানে হাঁটাহাঁটি করছে এবং খুব লাফালাফি করছে। তখন একটা পর্যায়ে উনি এবং ওনার বোন অন্ধকারের মধ্যে দেখতে যায় যে আসলে কি, এবং ওনারা দেখে যে একটা মেয়ে, কম বয়স্ক একটা মেয়ে, মানে না ছিল মানুষ যেরকম লাফালাফি করে এরকম লাফালাফি করতেছে, এবং এটা দেখার পর ওনার বোন খুবই ভয় পায়, এবং অধরাপুকে এসে বলতেছে আপু আমি এগুলা দেখতে চাই না, আমাকে এগুলো দেখাবা না, তুমি এগুলো বন্ধ করো, এসব বন্ধ করো। এবং তারপরেও ওনার ছোট বোন ওনার মাকে বলতে বাধ্য হয়, এবং অধরাপুর খুব বকাবকি করা হয়, এবং একটা পর্যায়ে উনি মোটামুটি এগুলো বন্ধ করে। তো অধরাপু যেটা বলে যে আমি বন্ধ করছি ঠিক আছে, কিন্তু আমার মন্ত্রটা আমার মনের মধ্যে রয়ে যায়, এবং মাঝে মাঝে এখনো আমার ইচ্ছা জাগে যে মন্ত্র করি। তো এই ঘটনা যে ঘটতেছে এগুলো তো কিছুটা ভয়ানক আছেই বা ভালোই ভয়ানক আছে। তো তার পাশাপাশি একটা ঘটনা অধরাপু বলে যে ভাই আমি যখন এরকম মানে জিন হাজির করতাম বা আত্মা আনতে পারতাম অথবা তাবিজ করতে পারতাম, এগুলো যখন আমার আয়ত্তে এসে পড়ছে তখন আমার মধ্যে কাজ করতো যে আমার মধ্যে একটা সুপার পাওয়ার বা কিছু একটা আছে। এবং তখন ওর বন্ধু বান্ধব যারা ক্লোজ ছিল ওনারাও জানতো যে অধরাপু মানে এরকম কিছু আনতে পারে, আত্মা হোক বা জিন হোক এটা আনতে পারে সে। তো একদিন ওরা স্কুলে শেষে কোচিং করতে যাবে, তো এখানে ঠিক মাগরিবের আগে দিয়ে ওনারা 4 বন্ধু, অধরাপু সহ 4 বন্ধু ছিল। তো 4 বন্ধু মিলে একজনের নাম ছিল রিয়াদ, সে বলতেছে যে অধরা আজকে একটা বাসায় যাবো, উত্তরে একটা এরকম একটা বাসা আছে, এই বাসায় শুধু কেয়ারটেকার থাকে, আর বাসাটা খুবই হন্টেড, তুমি যদি চাও আমাদের সাথে যেতে পারো, কেয়ারটেকারটা মাগরিবের আগে দিয়ে থাকে না, আমরা 4 জন মিলে যাই, চলো গিয়ে দেখবো যে আসলে এখানে কি কেন হন্টেড। তো অধরাপু খুব আগ্রহ নেই, কারণ উনি তো এগুলা খুব পছন্দ করে, যেগুলো কি আছে দেখার খুব শখ। তো উনি এরকম ঠিক করে যে হ্যাঁ ঠিক আছে আমরা যাবো। তো ওনার এরকম বাসায় যায়, বাসাটা নাকি মানে
বাসাটা মানে কনস্ট্রাকশন কাজ চলতেছিল বা কিছু অংশ শেষ, তো ওনারা নাকি দোতলা বা তিনতলা এরকম ওঠার পর অধরাপু বাসার তিনতলা যখন ওঠে তখন উনি বুঝে যায় যে বাসার মধ্যে কোনো একটা সমস্যা আছে, এবং উনি ওনার বাকি তিনজন ফ্রেন্ডকে বলতেছে যে দেখো বাজে একটা গন্ধ আছে, সেই গন্ধটা ভালো না, আমি যখন এরকম 8টা বা 3 এরকম হাজির করতাম তখন কিন্তু এরকম স্মেল আমি পাইতাম, তো আমাদের মনে হয় এখানে না যায় ভালো। তো বাকি তিনজন একটু রসিকতা করতেছিল ওনার সাথে, বলতেছে যে না অধরা আমরা যেহেতু আসছি ভিতরে যাই না, দেখি কি অবস্থা, নাকি তুই ভয় পাইলে তুই চলে যাবি। তো অথবা বলতেছে না আমি ভিতরে যেতে পারবো, তোমরা যেতে পারো, চলো যাই। তো ওনাদের হাতে নাকি টর্চ ছিল, তো ওনারা এরকম যাচ্ছিল 1টা-2টা রুম। এদিকে ওনাদের মধ্যে ভয় যে মাগরিবের আগে ওনাদের ফিরে আসতে হবে, আর যদি কেয়ারটেকার যাতে না আসে, কারণ পালায় আসছিল, মানে একটা ফাঁকা অংশ কোথায় ছিল বিল্ডিং এর নিচতলায়, ওইখানে দরজা ভেঙে খুলে ওনারা এসে পড়ছিল। তো অথরাবু বলে যে ওনারা যেতে যেতে একটা লাস্টে একটা রুম আছে ওইখানে যাবে, রুমটা নাকি বেশ বড়, এবং রিয়াদ ছেলেটা বলতেছিল যে অধরা দেখ এই অন্ধকারের মধ্যে যেটা বোঝা যাচ্ছে এখানে একটা তালা দেওয়া, তালার মধ্যে উপরে কিছু একটা লেখা কাগজ দিয়ে, তুই টর্চটা অন কর। টর্চটা অন করতে অধরাপু দেখতেছে এখানে আরবি দিয়ে কিছু লেখা তালাটা, এবং তখন অধরাপু বলে যে রিয়াদ বাদ দে, এগুলা কিছু করার দরকার নাই, এই রুমটা মানে খোলাই দরকার, এখান থেকে এসে পড়, তোরা 3জন আসিস, তোদের সমস্যা হবে, আমার কোনো সমস্যা হবে না, তোদের সমস্যা হবে, আমি হয়তো আমল করে আমি নিজে থেকে সবকিছু ছাড়াইতে পারবো। তখন রিয়াদ উনি তখন সাহস দেখায় বলে যে না অধরা তুই মেয়ে হিসেবে পারলে আমিও পারবো, তোরা নাকি আশেপাশে কিছু একটা ছিল হয়তো ভারী, তখন তারাটাকে নাকি অনেক বাড়ি দিয়ে ভাঙার পর অধরাপু যেটা বলে যে দরজাটা খোলার পর রুমটা তো অন্ধকার ছিলই, জানালা একটা ছিল, খুবই মানে স্যাঁতস্যাঁতে একটা জানালা ছিল, এবং বাইরে থেকে আলো আসতেছিল না। সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে এতটা বাজে গন্ধ ভিতর থেকে আসতেছিল, অধরাপু বলে রুমটা খুলেই দেখতেছে যে একটা বিড়াল পচে মানে মরে পচে আছে পুরো একটা সাইডে, এবং জানালার একটা কর্নারে মুরগি জবাই করা, কিন্তু মুরগির ঠিক বডিটা কঙ্কাল টাইপের, আর কিছুই নাই, এবং রুমের একটা কর্নারে গোল লাল বৃত্ত করা, মোটামুটি রুমটা খালি ছিল। অধরাপু দেখে রিয়াদকে বলছে রিয়াদ এই রুমে থাকিস না, দ্রুত এখান থেকে চলে আয়, কারণ এই রুমের লক্ষণ ভালো না, এখানে কিছু একটা আছে, এবং এই যে লাল গোল বৃত্ত করা এরকম বৃত্ত করে কিন্তু আমি এরকম জিন আনতাম, তো এখানে এই রুমটা ভালো না, মানুষের আশেপাশের লোকজন যে বলে এই বিল্ডিংটা খারাপ, আসলে এটা খারাপ, চল এখান থেকে চলে যায়। তো রিয়াদ বাকি দুজন ফ্রেন্ড নাকি একটু ভয় পাচ্ছিল, তো রিয়াদ সাহস দেখে সে লাল যে বৃত্তটা ছিল সেখানে গিয়ে সে দাঁড়ায়, বলতেছে যে আমি দাঁড়াইছি, দেখ কিছু হয় না আমার, তোরা দেখ কিছু ভিতরে বলতেছে। ঠিক এমন টাইমেই কেয়ারটেকার এসে পড়ে বলতেছে যে তোমাদের সাহস কিভাবে হয়েছে এই রুম ভাঙার এবং এই বিল্ডিং এ ঢোকার, খুব চিল্লাচিল্লি করে বকাবকি করে, এতটাই ঝাড়ি মারে যে ওরা নাকি সব ফ্রেন্ড দৌড় দিয়ে পালাতে বাধ্য হয়। তো এক দৌড়ে নাকি অধরাপু বলে যে আমরা যে 3তলা থেকে নামছি, এক দৌড়ে আমরা দেখতেছি বাগিয়ে বাজান দিয়ে দিছে, বা এরকম অন্ধকার, এবং বাইরে আমরা 3জন আসুন, আরেকজন ফ্রেন্ড হয়তো ছিল জাকারিয়া বা কিছু না একটা নাম হবে ঠিক মনে হয় নামটা, তো বলছে 3জন আসছে, রিয়াদকে দেখা যাচ্ছিল না। তো বাকি 2জন ফ্রেন্ড অধরা বলতেছে অধরা দেখ সন্ধ্যা হয়ে গেছে, তুই বাসায় চলে যা, আমরা বাসায় চলে যাচ্ছি, রিয়াদ মনে হয় ওখান দিয়ে চলে গেছে। তো অধরাপু তো এরকম বাসায় এসে পড়ে, উনি এসে পড়ার পরে উনি মানে বলে যে ভাই আমি খুবই ভয় পাই সেদিন রাত্রে, এবং আমার মধ্যে একটু কৌতূহল কাজ করতেছিল যে বিল্ডিংটা যে মানুষ বলে খারাপ কিছু আছে, দ্যাট মিনস কিছু আছে, এবং আমার ইচ্ছা ছিল যে আবার বিল্ডিংটা যাওয়ার, কিন্তু আসলে আমার মধ্যে খুব সেদিনই প্রথম আমার মধ্যে খুব ভয় কাজ করতেছিল। তো আমি এরকম উনি বলে যে আমি এতটাই ভয় পাইছি 3 দিন আমি স্কুলে যেতে পারি নাই। তো 3 দিন পর যখন আমি স্কুলে যাই বাকি ফ্রেন্ডদের সাথে সবার সাথে দেখা হয়, তো আমরা তো 4জন যারা গেছিলাম স্কুল থেকে, তো ভাবছি যে ওদের সাথে দেখা করবো, তো সেই মুহূর্তে আমি রিয়াদকে পাই না। তো বাকি যে ফ্রেন্ড 2জন আছে এর মধ্যে জাকারিয়া ছিল, তাকে বলতেছি যে রিয়াদ স্কুল আসলো, রিয়াদ কোথায়, রিয়াদ স্কুলে তো আসলো না, কি দেখেছিস তোরা কোথায়? তখন বাকি 2জন ফ্রেন্ড অধরাপুকে আলাদা হয়ে বলতেছে যে অধরা কাউকে কিছু বলবি না, সেদিন আমরা তো এরকম বাসা থেকে যখন বের হয়ে রিয়াদকে পাচ্ছিলাম না, তো রিয়াদ আমার বাসার পান্ডার জাকিরা যে সে বলতেছে যে রিয়াদ তোমার বাসার কাছাকাছি থাকে, তো একদিন পর গিয়ে রিয়াদের বাসার খবর নেই, এবং আমি গিয়ে দেখি যে রিয়াদ অসুস্থ, এবং রাব্বা আমাকে জিজ্ঞেস করছে কি হয়েছে, তো ওনারা বলে যে কিছু বলতে পারবো না, কালকে মাগরিবের পর থেকে আসার পর রিয়াদ কেমন জানি মানে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে, মানে উল্টাপাল্টা সব কথা বলতেছে। তো অধরাপু বলে যে আমরা এরকম শোনার পর আমাদের নিজের কাছে খুব খারাপ লাগছিল, এবং আমরা মানে অধরাপু বলে যে বেশ কয়েকদিন এরকম রিয়াদ অসুস্থ ছিল, প্রায় মাসখানেকের উপর, তারপর নাকি আস্তে আস্তে সুস্থ হয়। তো অধরাপু যেটা বলে যে হয়তো রিয়াদকে সেই মুহূর্তে সেই রুমে কিছু আসর করছিল, তো তার পরবর্তীতে অধরাপু বলে যে ওনার সাথে এখনো উনি ওরকম মন্ত্র পড়ে এবং বিভিন্ন জিনিস উনি হাজির করতে পারে, এবং ওনার মধ্যে উনি বলে যে কোনো একটা সমস্যা হলে আমাদের ফ্যামিলিগত আমি অনেক সময় চেষ্টা করি যে বিভিন্ন মন্ত্র করে সে ঠিক করার জন্য, অনেক সময় ঠিক হয় বা হয় না, এটাই তো এটা উনি আমাকে শেয়ার করেন প্রথম ঘটনাটা এরকম। ওর প্রথম কথা আমাকে আগে জানিয়েছিল, এটা ওনার দ্বিতীয় ঘটনা।
তা আশা করি আপনাদের ভালো লাগবে। পরবর্তী আমি একটা ঘটনা নিয়ে আসছি, সঙ্গে থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ সামির ভাই আপনাকে, আপনার স্টোরির জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে, তার স্টোরি শুনে আসবো। সবাই সাথেই থাকুন। আসসালামু আলাইকুম লিসনার্স, রিয়াদ ফেরদৌস বলছি। আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব, ঘটনাটি আমি পেয়েছি অনন ভাইয়ের কাছ থেকে। অনন ভাই নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার একটি জায়গা থেকে ঘটনাটি শেয়ার করেছেন। যে ঘটনাটি উনি আজকে শেয়ার করছেন সেটা রাজশাহী ইউনিভার্সিটির কোনো এক হলের ছাদের ঘটনা। তো সরাসরি আমরা ঘটনায় চলে যাই। অনন ভাই যিনি শেয়ার করেছেন, রাজশাহী ইউনিভার্সিটিতে ওনার এক বড় ভাই ছিল, ওনার নাম ছিল রায়হান। তো ওনারা সুযোগ পেলেই মাঝে মাঝে রায়হান ভাইয়ের ওখানে চলে যেতেন। ওনাদের একটা অভ্যাস ছিল হচ্ছে ছাদে আড্ডা দেওয়া। তো ঢাকা থেকে পরীক্ষা দেওয়ার জন্য অনন ভাইয়ের আরও 2জন ফ্রেন্ড এসেছিলেন। তো যাই হোক, সবাই মিলে একসাথে সেদিন রাজশাহী ইউনিভার্সিটির সেই হল, যেটা আর কি, হলের নামটা সঙ্গত কারণে বলছি না, সেই হলের ছাদে ওনারা অ্যাজ ইউজুয়াল বসে আছেন। ওনারা 4জন, অনন ভাই, রায়হান ভাই, রাফসান ভাই এবং একজনের নাম হচ্ছে মাস্টার ভাই। মাস্টার ভাই ওনাকে এই জন্য বলা হতো যে উনি আসলে খুব প্রচুর টিউশনি করাতেন, এই জন্য ওনার নাম দেওয়া হয়েছিল মাস্টার ভাই। তো যাই হোক, ওনারা প্রায় সন্ধ্যা 7টা-8টার দিকে ছাদে যান। ছাদে যে একদম কর্নারের দিকে বসেন। ছাদের একটু বর্ণনাটা দিয়ে দিই তাহলে সুবিধা হবে। ছাদটি ছিল বেশ বড়, মানে হলের ছাদ বয়ে যাচ্ছে যে অনেক বড়ই হবে। এবং ছাদের সিঁড়ির পাশে ছিল লাগোয়া একটা ঘর, এটাকে সিঁড়ি ঘর হিসেবে বলা হতো। ছাদ মানে সিঁড়ি দিয়ে ওঠার পরে ঠিক বাম পাশে একটা ছোট গেট ছিল, সেই গেট দিয়ে ঢুকলে সিঁড়ির ঘর, এবং সিঁড়ির ঘরের ঠিক মাঝখানে আরেকটা গেট, সেটা দিয়ে সিঁড়িতে ছাদে যাওয়া যায় আর কি। তো যাই হোক, ওনারা 4জন রাত্রেবেলায় ছাদে আড্ডা দিচ্ছেন, অ্যাজ ইউজুয়াল তারা দেন, তাদের এটা খুব ভালো লাগে। তো ওনারা আসলে সবাই যে এক বয়সের ছিল তা না, বাট তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব ছিল। তো ওনাদের মধ্যে যে একজন ছিল রায়হান ভাই, উনি পড়তো অ্যাকচুয়ালি রাজশাহী ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিল। তো বাকি 2জন ছিল গেস্ট, কিন্তু রায়হান ভাই সবাই অ্যাকচুয়ালি পরিচিত ছিল। ওনারা আড্ডা দিচ্ছে রাত্রেবেলায়, তখন প্রায় 8টা 8:30টার মতো হবে। তো আড্ডার এক পর্যায়ে একজন রায়হান ভাই সিগারেট ধরালেন আর কি, বড় ভাই যেহেতু ছিল, বাকি ওনারা সবাই সিগারেট খাচ্ছেন আর কি। তো এমন সময় কিছুক্ষণ পরে ওনারা খেয়াল করলেন যে ওনারা একটা শব্দ পাচ্ছেন, যে শব্দটা অনেকটা পটপট পটপট এরকম একটা শব্দ হচ্ছে। শব্দটা অনেকটা এরকম যে পুরনো টিউবলাইটগুলো যখন নষ্ট হয়ে যায় বা পুরনো হয়ে যায় আর কি, সেই লাইটটা সুইচ অন করলে আমরা দেখি যে একটু কেমন শব্দ হয়, ঠিক ওরকম টাইপের একটা শব্দ। তো অনন ভাই এদিক ওদিক তাকাতে সবাই সবার দিকে তাকাতে শব্দটা আসছে কোথেকে। সাথে তো এই মুহূর্তে খুব বেশি মানুষ নেই, 2-1জন আছে আর কি, কেউ তো নেই। ওনারা একজনের তাকাতাই করছে, কিন্তু একটা সময় দেখলেন যে খেয়াল করলেন যে শব্দটা মনে হয় উপর থেকে আসছে, এবং উপরে ওনারা যখন তাকালেন, ওনারা যে জিনিসটা আসলে দেখলেন সেটা দেখার জন্য ওনারা মোটেও প্রস্তুত ছিলেন না। কারণ সেদিন রাতে কিন্তু ওনারা আসলে প্যারানর্মাল ব্যাপার বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি, মানে অভিজ্ঞতা কার কি আছে এসব বিষয় নিয়ে, মানে ভৌতিক কথাবার্তাই তাদের মধ্যে হচ্ছিল। সবাই আর কি একটু সবাই যাদের ফিলিংস মানে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছিল। তো উপরে যখন উনি তাকালেন অনন ভাই, তখন দেখলেন যে একটা হালকা নীল আলো ওনাদের ঠিক মাথার 8 থেকে 10 হাত উপরে হবে, ঘুরছে চারিদিকে। এই জিনিসটা উনি উপরে তাকানোর পর বাকি 3জনও তাকালেন, এবং 3জন একই জিনিস দেখলেন যে মাথার উপরে একটা নীল রঙের আলো ওনাদেরকে পদক্ষেপ মানে বারবার ঘুরছে চারিদিকে। এই জিনিসটা দেখার পরে আসলে কোনো মানুষেরই স্বাভাবিক থাকার কথা না, ওনারাও স্বাভাবিক ছিলেন না, প্রত্যেকেই প্রচন্ড ভয় পেয়ে গেলেন, দোয়া-দুধ পড়া শুরু করলেন। তো দোয়া-দুধ পর এক পর্যায়ে দেখা গেল যে কিছুক্ষণ পরে ওনারা খেয়াল করলেন যে ওই শব্দটাও নেই, উপরে তাকিয়ে দেখে যে আসলে কিছু নেই, সবকিছু নর্মাল, নিশুতি রাত, সবকিছু নির্জন। তখন বাজে হচ্ছে রাত 9টার মতন। তো একটু আগে বলেছিলাম যে মাস্টার ভাই, উনি আসলে খুব ফানি একজন মানুষ ছিলেন। উনি আড্ডায় উনি খুব জনপ্রিয়তার কারণ ছিল হচ্ছে উনি খুব মজা করতে পারতেন আর কি। তো মাস্টার ভাই যাই হোক, সবাই মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য উনি একটু মজা করছেন, বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করছেন, মুখ বেঁকাচ্ছেন, এই করছেন, মানে হাসির তৈরি করতে, মানে ফান ক্রিয়েট করার ট্রাই করছেন। এবং ওনার আচরণ দেখে সবাই খুব হাসতো অ্যাকচুয়ালি। তো মাস্টার ভাই কোনো কারণে ওই এক সময় ফান করতে করতে এক সময় পুরো ঘাড় ঘুরিয়ে একদম ডান পাশে তাকান। ডান পাশে তাকানোর পরে বাকি দিন খেয়াল করেন যে উনি তাকিয়ে আছে, তো তাকিয়েই আছেন, ওনার চোখ আর সরছে না। তখন ভাই বললো, কি ব্যাপার ভাই, কি হয়েছে, আপনি ঘাড় এরকম ব্যাখ্যা করে আসেন কেন?
তখন মাস্টার ভাইয়ের ভয়েসটা একটু চেঞ্জ, এবং উনি বলল যে এখানে থাকা এখন আর ঠিক হবে না, চলো সবাই নিচে যাই। তো রায়হান ভাই বলেন যে এখন কেবলে জাস্ট 9টা বাজে, এখন এই সময় কি যাই, নিচে যাই, হলে যাই কি করবো, ভালো লাগছে, বাতাস হচ্ছে, সুন্দর বাতাস, আড্ডা দিচ্ছে, খারাপ কি। মাস্টার ভাই আবার বললেন যে নিচে যাওয়াটাই মনে হয় ভালো হবে। যাই হোক, একটু আগে যেহেতু তাদের সাথে একটা ইনসিডেন্ট হয়েছিল, তারা উপরে কিছু জিনিস দেখেছিলেন, এই জন্য রায়হান ভাই বললেন যে এক কাজ করো, মাস্টার ভাইকে তুমি একটু আগিয়ে দাও। অরুণ ভাই খুবই ভয় পাচ্ছিলেন, কারণ উনি এমনিতেই আসলে মানে প্রকাশ করছিলেন না, কিন্তু ভয় পাচ্ছিলেন। যাই হোক, ওনাকে মাস্টার ভাইকে সিঁড়িঘর পর্যন্ত এগিয়ে দিলেন এবং সিঁড়ির কাছে যে বললেন যে ভাই আপনাকে আরো নিচতলা মতো নামাই দিব, কারণ ওনাদের ছাদটা ছিল হচ্ছে 5তলার উপরে ছিলেন, আর হল ছিল হচ্ছে 2তলায়। অরুণ ভাই বললেন না, আমাকে আর এগিয়ে দেওয়া লাগবে না, আর আমি তো একা না। অরুণ ভাই কিছু বললেন না, জাস্ট শুনলেন। পরে দেখলেন যে মাস্টার ভাই আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। কেমন জানি ওনার আচরণটা একটু ডিফারেন্ট, মানে এত ফানি একটা মানুষ, সবসময় হাসাহাসি করে, হঠাৎ করে কি হলো জাস্ট নিচে চলে গেলেন। যাই হোক, অরুণ ভাই খুব ভয় পাচ্ছেন। এই সময় ভয় কাটানোর জন্য উনি গান খেতে খেতে, মানে এখন উনি ওই সিঁড়ি ঘর থেকে যে ওই কর্নারটা যাবে এটা যেতেও ওনার ভয় পাচ্ছে, উনি গান খেতে খেতে চিল্লায় গান খেতে খেতে ওই আড্ডায় আবার গেলেন। তো যাই হোক, ওনারা আবার আড্ডার গল্প শুরু করলেন। তখন সময় হবে রাত 11টার মতন। ছাদের প্রায় সবাই চলে গেছে, আর অনেকটাই নিস্তব্ধ হয়ে গেছে চারিদিকে, একদম ছাদে ওনারা 3জন ছাড়া কেউ নেই। সেদিন ছিল অমাবস্যার রাত, তো অনেকটাই অন্ধকার ছিল। তো যাই হোক, ওনারা কিছুক্ষণ পরে খেয়াল করলেন যে কেমন পানি পড়ছে উপর দিয়ে। তো কি হয়, পানি পড়ছে, তখন রায়হান ভাই বলে বৃষ্টি হচ্ছে নাকি, চলো সিঁড়ি ঘরে যাই, বৃষ্টি হচ্ছে। তখন ভাই কিছুক্ষণ পরে সামনে যাওয়ার পর দেখলেন যে আর বৃষ্টি নাই। পরে ওনারা খেয়াল করলেন মোবাইলের টর্চ লাইট দিয়ে যে ওনারা ঠিক যেই জায়গাটায় বসেছেন ওই জায়গাটাতেই পানি পড়ছে। জিনিসটা মোটেও নর্মাল না। ওনাদের 3জনের কারো কাছেই আসলে ব্যাপারটা স্বাভাবিক মনে হলো না। আর আজকে রাত ওনাদের এই রাতের যে এক্সপিরিয়েন্স যেগুলো হচ্ছে একটার পর একটা, আসলে জিনিসগুলো ভালো না। যাই হোক, সবাই খুব এসব ব্যাপার নিয়ে এত মাথা ঘামালেন না। যাই হোক, মেঘ উপরে হয়তো ছিল, এই কারণে বৃষ্টি হয়েছে, যাই হয়েছে। চলো এক কাজ করি, সিঁড়ি এখানে ঝামেলা হচ্ছে, আমরা সিঁড়ি ঘরে যাই বসে থাকি, এখানে থাকার দরকার নেই। তো যাই হোক, সিঁড়ি ঘরে যায় বসলেন, সবাই গেলেন, ওখানে বসার জায়গা ছিল। তো অনন যেহেতু সবচেয়ে জুনিয়র ছিল, অননকে রায়হান ভাই বললেন যে তুমি এক কাজ করো, সিঁড়ি গেটের সামনে দাঁড়িয়ে থাকো, একটু চাপ দিয়ে থাকো, বড় ভাইরা আসলে যে সিগারেট খাই অনেক সময়, দেখলে সমস্যা, আমি ওই এখানে দাঁড়ায় আছি। তো রায়হান ভাই দাঁড়ায় ছিল অ্যাকচুয়ালি হচ্ছে মানে ছাদের যে দরজাটা যেখানে আছে ওখানে, আর অনন ভাই দাঁড়িয়েছিল হচ্ছে সিঁড়ির গেটের কাছে। তো উনি সিগারেট ধরলেন, রায়হান ভাই আবার। তো এবার কিছুক্ষণ সিগারেট ধরানোর পরে উনি একটা ধাক্কা খেলেন প্রচন্ড, মানে পরিষ্কার একটা ধাক্কা খেলেন, এবং বাকি 2জন এটা দেখলো, কারণ সিঁড়ি ঘরে আলো ছিল। ওনারা পরিষ্কার বুঝতে পারলেন যে রায়হান ভাইকে একদম ধাক্কা দিল। রায়হান ভাই একটু মানে সরে গেলেন। রায়হান ভাই, অনন তখন ব্যাপারটা বুঝতে পারলো, সাথে যে আরেকজন ছিল উনিও বুঝতে পারলো ব্যাপারটা। রায়হান ভাই জাস্ট মুখে ইশারা করে আঙ্গুল দিয়ে বলল যে চুপ। ওনারা রায়হান ভাই হাতে সিগারেটটা ফেলে দিলেন এবং প্রত্যেকে দৌড়াদৌড় পড়া শুরু করলেন। শুরু করার পর ওনারা সিদ্ধান্ত নিলেন যে ছাদে এখন এক মুহূর্ত থাকা যাবে না, যেহেতু অনেক কিছু হচ্ছে। তো আস্তে আস্তে তারা তাদের হলে গেলেন, তাদের 5তলা থেকে 2তলা নামলেন। নামার পরে দেখেন যে মাস্টার ভাই শুয়ে আছে এবং তার গায়ে প্রচন্ড জ্বর। এত কম সময়ের মধ্যে তার গায়ে জ্বর, মানে গায়ে হাত দেওয়া যাচ্ছে না, পুড়ে যাচ্ছে একদম, এরকম টাইপের অবস্থা। তো তখন অনন বলল যে ভাই কি ব্যাপার, আপনি হঠাৎ করে এরকম ভাবে চলে আসলেন, বাম দিকে ডান দিকে তাকালেন, তাকানোর পরে আপনার আচরণ চেঞ্জ, কি হয়েছে আপনি বলেন তো। তখন মাস্টার ভাই কোনো কথা বললেন না, জাস্ট মোবাইলটা দেখালেন। মোবাইলটা দেখে অনন্ত পুরো অবাক। উনি দেখে যে উনি প্রায় 80 বার ওনাদের ফোন করেছেন নিচে আসতে বলার জন্য, কিন্তু ওনাদের ফোন সাইলেন্ট ছিল, ওনারা কেউই টের পায়নি যে এতবার ফোন এসেছিল। তখন মাস্টার ভাই যেটা বললেন, মাস্টার ভাই তুলা রাশির জাতক, আর তুলা রাশির জাতকদের সাথে আসলে অনেক ধরনের ঘটনা ঘটে। তো মাস্টার ভাই যেটা বললেন যে উনি যখন ডান দিকে তাকিয়েছিলেন, তো উনি খেয়াল করলেন যে পুরা ছাদের মধ্যে অনেক মানুষগুলোর হাইট মানুষের মতো আকৃতির কোনো কিছু, তাদের প্রত্যেকের হাইট প্রায় 8 থেকে 10 ফিট হবে, সাদা সাদা আলখাল্লার মতো পড়া, প্রত্যেকে অনেকে হাঁটছে এবং অনেকে এই যে আমরা 4জন যে বসেছিলাম ওই জায়গাটা
খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, বা অনেকটা বিরক্ত হচ্ছে, এরকম কিছু একটা। তো যাই হোক, তখন মাস্টার ভাই আরো বললেন যে আমি আসলে জিনিসটা কিছুটা বুঝতে পেরেছি, কিন্তু আমি কিছু বলতে পারছিলাম না। কেন বলতে পারছিলাম না সেটাও আমি জানি না। অননকে বলছে, তুমি যখন আমাকে নিচের দিকে নামে নিয়ে আসলা, তখন আমি যখন সিঁড়ি দিয়ে নামছিলাম, আমি মনে হচ্ছিল যে আমি নিজে নামছি না, আমাকে কেউ নামাচ্ছে। এবং একটা জিনিস বলে রাখা ভালো, যখন ওই রায়ান ভাই ছাদের ধাক্কাটা খেয়েছিল, তখন কিন্তু ওনারা মানে দূর থেকে কেমন জানি মানে স্যান্ডেল দিয়ে ছাদের মধ্যে ঘষলে যেমন শব্দ হয় না, মনে হচ্ছে ওনাদের সামনে কেউ একজন স্যান্ডেল দিয়ে ফ্লোরে ঘষছে এবং জোর জোর নিঃশ্বাস নিচ্ছে। মানে একটা রাগ হলে যেমন করে, এরকম টাইপের আর কি। তো যাই হোক, এর পরের দিনের ঘটনা, রায়ান ভাই খুব সাহসী মানুষ। পরের দিন দেখা গেল যে রায়ান ভাইয়েরও জ্বর চলে এসেছে, প্রচন্ড অসুস্থ। তাদের সাথে গতকাল রাতে যে ঘটনাগুলো ঘটেছিল, ঘটনাগুলো মোটেও স্বাভাবিক ছিল না। অনন যেহেতু ওনাদের মধ্যে সবচেয়ে জুনিয়র ছিল, যাই হোক, এরপরে উনি মসজিদের যে ইমাম ছিল স্থানীয়, ওনার কাছে গেলেন, পুরো ঘটনাটা ওনাকে শেয়ার করলেন। তো মসজিদে ইমাম যে ঘটনাটা বললো যে আমি এখানে প্রায় 20 বছর ধরে ইমামতি করছি, আমি এরকম ঘটনা আগেও অনেক শুনেছি এবং সবাই ছাত্রদেরকে বলাও আছে যে তোমরা ছাদে উঠো, সমস্যা নাই, ওটা মাগরিবের নামাজের পরে তোমরা কেউ ছাদে থেকো না। এই কথাটা আমি অনেকবার বলেছি, আপনাদের জানা কথা ছিল। এখানে অনেক কিছু থাকে বা অনেক কিছু দেখা যায়, এবং যারা থাকে বা ওরা আসলে ওই সন্ধ্যার পরে কেউ থাকলে নানা রকমের সমস্যা হয় এবং ডিস্টার্ব করে। অন্য সময় ডিস্টার্ব করে না বা কোনো ক্ষতি করে না। তো আপনারা কেউ সন্ধ্যার পরে অন্তত ছাদে থাকবেন, বাকি সময় থাকুন। যাই হোক, এটাই ছিল আজকের ঘটনা। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এটি একটি মাছ ধরা কেন্দ্রিক ঘটনা। তো এই ঘটনাটি আমাকে শেয়ার করেছেন বরিশাল থেকে রিপন ভাইয়া। তো ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 12 বছর আগে, তিনার দাদুর সাথে ঘটে যাওয়া ঘটনা। তো এই ঘটনাটি উনি সংগ্রহ করেন তার দাদুর কাছ থেকে। তিনার সাথে একদিন বসেছিল রাত্রিবেলার সময়, সে সময় এই ঘটনাটা শেয়ার করে তার সাথে। তো সেই ঘটনাটি উনি আমার সাথে শেয়ার করছিল যে যাতে বলতে পারেন আমি ঘটনাটি শেয়ার করি। তো ঘটনাটিতে আমি সরাসরি চলে যাচ্ছি। ঘটনাটি ঘটে তিনার দাদুর সাথে। তার দাদুর নাম ছিল জব্বার। তিনি তার একটা পেশায় ছিল মাছ ধরা। তিনি প্রতিনিয়তই দিনের বেলা মাছ ধরত বা মাঝে মাঝে রাত্রিকালীন সময়ও মাছ ধরত। দিনের বেলা বড় জাল দিয়ে মাছ মারত কয়েকজন মিলে তারা, আর রাত্রিকালীন হলে মাঝে মধ্যে আর কি খোসা নিয়ে মাছ ধরতে যাইতে। তো একদিন উনি আর ওনার একটা ফ্রেন্ড মিলে তারা দুজনেই আর কি মাছ ধরতে যাবে। একটা দোলা ছিল ওদের বাসার পাশে, সেই দোলায় আর কি রাত্রির সময় মাছ ধরতে যাবে। তারা বাজারে গেছে, বাজারে যেয়ে তাদের সাথে তারা দুইজনে আলাপ এবং একটা লাইট নিয়ে আসলো দুইটা, এবং তারা মাছ ধরতে যাবে। তো তারা মাছ ধরার জন্য যখন প্রস্তুতি নিয়ে রাত্রিকালীন সময় যাবে, তখন উনি এবার ওই জব্বার আঙ্কেল উনি এবার বলছিল যে তুই যখন আসিস তখন আমার বাসায় এসে আমাকে ডাক দিস, আমি বেরিয়ে আসবো। তো যখন এরকম করে ডাক দিস বেরিয়ে আসবো, তো ওনার ফ্রেন্ড বলে আচ্ছা ঠিক আছে। তো উনি আবার এসে বাসায় এসে ওনাকে ডাকার পর তারা দুজনে আর কি চলে যায় মাছ ধরতে। তো এবং যখন মাছ ধরতে যাচ্ছে তখন রাত প্রায় 10টা পার হয়ে 10:30 হবে আর কি, এরকম তখন যাচ্ছে আর কি। তো 10:30 হবে, সে সময় মাছ ধরতে যাচ্ছে। মাছ ধরার পর তারা যে দোলায় মাছ ধরতে যাবে সেই দোলাটা অনেক বড় একটা দোলা। তারা দুজনই দুই দিকে নামছে, যে এক জায়গায় তো মাছ ধরা যাবে না দুজনারই, তুই এক সাইডে মার আমি এক সাইডে, তুই যখন আসবি আমার সিঙ্গেল দিয়ে লাইট দিয়ে যে এইখানে আসতেছি, আমার দুজনে একসাথে আবার চলে যাবো। এরকম করে বলে। তার ফ্রেন্ড একদিকে গেছে, এই জব্বার আঙ্কেল আবার এই সাইড দিয়ে মাছ ধরতে ধরতে দোলার মাঝখানে চলে গেছে। তো দোলার মাঝখানে যে উনি আবার একটা খাল যেটাকে বলে, কিছু কিছু জমির মালিক আবার কিছু কিছু খাল দিয়ে রাখছে। সেই খালের পাশে একটা মহিলা লোক বসে আছে। তো যখন এই মহিলা লোকটাই বসে আছে, তখন দেখে খালের এখানে বসে আছে দেখে ওনার তো অবস্থা খুবই ভয়ে খারাপ একটা অবস্থা।
একটা মহিলা মানুষ এত রাতে এখানে কি করবে, তা আবার সাদা কাপড় পরা। সেটা দেখে মানে তো গা ঘেমে গেছে একদম, যে একটা হঠাৎ করে এতটা পরিমাণে ভয়ানক লাগতেছে ওনার, যে যা বলার বাইরে। কারণ হঠাৎ করে মাছ ধরতে যে উনি দেখতে পাচ্ছে যে ওরা কেউ নাই ওইখানে, আর হঠাৎ করে একটা মানুষ ওইখানে, হঠাৎ এত রাতে মহিলা মানুষ, উনি এবার ভয় পাইতেছে। তো ওনার হাতে যেহেতু একটা খোঁচা ছিল, উনি এবার একটু সাহসের সহিত ওই মহিলাটাকে ডাকতেছে। তো যখন মহিলাটাকে ডাকতেছে, মহিলাটা শুনতেছে না। তো যখন কয়েকবার ডাকার পরও শুনলো না, তখন আবার উনি কি করলো, যে হাত দিয়ে না বুলিয়ে উনি এবার খোঁচার যে একটা ডেরা থাকে লম্বা, সেই খোঁচার ডেরাটা দিয়ে উনি আবার একটু ওনাকে একটু মানে বলাইছে আর কি। তো বলানোর পর ওই মহিলাটি সাথে সাথে এতটা পরিমাণে দ্রুত ওখান থেকে দাঁড়িয়ে তার দিকে তাকায়, আর এই জব্বার আঙ্কেল যখনই তাকায় তখনই উনি দেখতে পায় যে তার এই ভয়ানক একটা রূপ, তার মুখটা এতটা পরিমাণের বাজে ভাবে রক্তে ভিজা যা বলার বাইরে। আর তার হাতে ছিল একটা কাঁচা মাছ, একটা মাগুর মাছ, সে কাঁচায় চিবিয়ে খাচ্ছে। সেই মাছটাকে যখন খাচ্ছে উনি, তখন এটা দেখে তো তার ভয়ে অবস্থা খারাপ। তো উনার বোঝার বাকি ছিল না যে এটা একটা পিশাচ, এই পিশাচটা এতটা পরিমাণে খারাপ ভাবে নাকি আক্রমণ করতে যাচ্ছে, ইনি তো বুঝতে পারছে। ওই পিশাচটা আবার বলে উঠলো যে তুই, তোর এত বড় সাহস, তুই আমাকে খোঁচার ডেরা দিয়ে আঘাত করলি। যখন এই কথা বলছে, এই জব্বার আঙ্কেল সাথে সাথে এতটা পরিমাণে জোরে দৌড় দিছে যা বলার বাইরে। উনি এত জোরে দৌড়ি যে উনি একদম ওনার ফ্রেন্ডকে চিল্লাচ্ছে যে তুই কই, একটু দ্রুত এদিকে আয়, দ্রুত এদিকে আয়। আমার ফ্রেন্ড আবার এই বিষয়টা মানে শিক্ষাটা শুনে উনি আবার মনে করছে যে চোর বা কিছু এরকম, মানে উনি আবার পিছন ফিরে জোরে দৌড় দিছে। জোর দিয়ে তার সামনাসামনি আসছে। আসার পর তারা দুজনে যখন একসাথে হয়েছে, সে বলতেছে, জব্বার আঙ্কেল বলতেছে, আমি তো এরকম এরকম বিষয়ে ফেসে গেছিলাম, ওই পিশাচটা হয়তো পিছু নিছে, তুই চল, তাড়াতাড়ি চল। তো উনি আবার তাড়াতাড়ি ওইখান থেকে সরে আসার জন্য তাড়াতাড়ি দুজনে আর কি কথা বলে। কথা বলার পর দুজনেই ওইখান থেকে আসে। আসার পর তারা এই জব্বার আঙ্কেল ভয়ে বাসায় এসে অসুস্থ হয়ে যায়। তিনার যে ফ্রেন্ড ছিল তিনি আবার বাসা বলে যে এরকম এরকম বিষয়, একটু ভয় পাইছে, একটু কাউকে ডাকিয়ে একটু ঝাড়ফুঁক করে না, প্রচন্ড পরিমাণে ভয় পাইছে। মানে বাসা যে যাবে, বাসা যাওয়ার সময়, এবং মাছও পাইছে কিন্তু সেদিন আবার প্রচুর পরিমাণে, ওই সময়ের ভিত্তিতে অনেকগুলো মাছ পাইছে। তো ওনাকে কোনোভাবে ঘাড়ে হাত দিয়ে মানে বাসায় নিয়ে গেছে সেদিন। বাসায় নিয়ে যাওয়ার পর যখন এরকম একটা পরিস্থিতি, তখন তারা ভাবতেছে, যখন মানে খারাপ একটা পরিস্থিতিতে যাচ্ছে, তখন উনি আবার বলতেছে যে পরের দিন সকালে এই জব্বার আঙ্কেলের অবস্থাটা খুবই খারাপ। তখন এই ফ্রেন্ড বলে যে একটু কবিরাজি চিকিৎসা নেওয়াটা উচিত, কারণ একটা খারাপ জিন বা এরকম একটা কিছুর কবলে যেহেতু পড়ছে। তো পরের সেদিনই আবার কবিরাজ ডাক দেওয়া হয়, কবিরাজ আসে বাসায়। তো কবিরাজ এসে বলে যে ইনি তো একটা খারাপ পিশাচের হাতে পড়ছিল, এই পিশাচটা এতটা পরিমাণে ভয়ঙ্কর তা বলার বাইরে। কেউ যদি ওইদিকে মাছ মারতে যায়, সেই মাছগুলো কেড়ে নিবে এবং মাছগুলো কেড়ে নিয়ে ওই খাওয়ার জন্য কেড়ে নেয়, এবং যদি কেউ দিতে না রাজি হয় তাকে মানে এতটা পরিমাণে আঘাত করবে, কিন্তু মেরে ফেলবে না, বাট আক্রমণ করে খুব। তো যখন এরকম আঘাত করে এবং করে, তারপরে তারা আর কি, তারপর তারা এই কবিরাজের কথা শোনার পর তাদের তো অবস্থা খুবই ভয়ানক, যে এই দোলাতে এরকম একটা ভয়ঙ্কর পিশাচ, সেটা ভাবারও বাইরে। তো কবিরাজ বলে এনার তো কোনো ক্ষতি হয় না, ইনি খালি শুধু ভয় পাইছে, আমি কিছু তাবিজ দিচ্ছি এবং কিছু তাবিজ দিচ্ছি, এগুলো কয়েকদিন ব্যবহার করলে উনি ভালো হয়ে যাবে। তো যখন এরকম করে কয়েকদিন তাবিজগুলো ব্যবহার করার পর উনি সুস্থ হয়,
এরপরে যারা যারা এই দোলায় মাছ ধরতে যাইতো, মানে ওই খালের পাশে কিন্তু তারা কখনোই মাছ ধরতে যাইতো না। যখন এই কথা শোনার পর এই দোলায় আর কেউ মাছ ধরতে যায়নি, কারণ এই রকমের যদি কারোর সাথে ভয়ানক ঘটনা ঘটে তারা ভাবতেও পারবে না যে তাদের কি হবে। কবিরাজের কথা শোনার পর তারা কখনোই ওই দোলায় আর মাছ ধরতে যায়নি, এবং যারা যারা এর শিকার হয়েছিল, মানে এই কবলে পড়ছে, তাদের সবাই নাকি এই কবিরাজের কাছে গেছিল। মানে এই বিষয়টা কেউ জানতো না সেই সময়। তো পরবর্তীতে এই যে অব্বাস আঙ্কেল আবার সবাইকে বলে, ওই যে বাজারে বা সবাইকে বলে, তারা আর তাদের এলাকা থেকে আর কেউ এখানে মাছ ধরতে যায়নি। আর এরপরে থেকে তিনি রাত্রিকালীন সময় কোনোদিনও মাছ ধরতে যায় নাই, কারণ এরকম একটা খারাপ জিনিস দেখতে পারবে সেটা উনি ভাবতেও পারেনি কখনো। সো এর পরবর্তীতে এই জব্বার আঙ্কেল এখন সুস্থ ছিল, বাট কিছুদিন আগে নাকি তার দাদু মারা গেছে। তো সবাই তার জন্য দোয়া করবেন। এবং এটাই ছিল ঘটনা। তো ঘটনাটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আল্লাহ হাফেজ, আজকের মতো এখানে সমাপ্ত। আমি চাটমোহর ডিগ্রি কলেজে পড়ি। আমার বাসা কলেজ থেকে খুব বেশি দূরে না হলেও পড়ালেখা এবং আত্মস্বাধীনতার জন্য আমি মেসে থাকতাম। আমাদের মেসটা ছিল চাটমোহরের নারকেল পাড়ার প্রায় উত্তর পশ্চিম সীমান্তে, আর আমার মেস থেকে কয়েক কদম হাঁটলেই চৌধুরী পাড়ার শুরু হয়। যাই হোক, আমাদের মেসের নাম ছিল বকুল ছাত্রাবাস। মেসের সামনে দিয়ে রাস্তা গেছে, আর রাস্তার ওপাশে আরেকটা ছাত্রাবাস যেটার নাম গুলজার। মেসের উত্তর পাশে তখন হাজী সাহেবের ফাঁকা ভিটা, একটা বনের বেড়া আর একটা টিনের চালার ঘর। সেখানে তেমন কেউ থাকতো না। মাঝে মধ্যে বাড়িওয়ালার ছেলে জামিন ভাই থাকতেন সেখানে। দক্ষিণ দিকে একটা পায়ে হাঁটা রাস্তা চলে গেছে সোজা বিলের মধ্য দিয়ে সিঙ্গেল নামক একটা গ্রামে। ওই রাস্তার সাথে ছিল সরোয়ার ভাইয়ের কলা বাগান, আর বাগানের পেছনে একটা বড় পুকুর। শুনেছি ওই পুকুরের পানি নাকি কোনোদিন শুকাতো না। আর আমরা যে ৩-৪ বছর ওই মেসে ছিলাম, সে 4 বছরে কখনো ওই পুকুরের পানি শুকাতে দেখিনি। যাই হোক, মূল প্রসঙ্গে আসি। আমাদের মেসে আমরা একই ক্লাসের প্রায় 12 জন ছিলাম। সবাই একই ফিগারের এবং একই রকম। সারাদিন ছুটি, আড্ডা, আর রাতে যে যত পড়তে পারে। আমারও দিনের চেয়ে রাত জেগে পড়ার প্রতি বেশি ঝোঁক ছিল। দেখা যেত যে কোনো দিন পড়তে পড়তে রাত 3টে কি 4টে বেজে যেত, আর আমি যতক্ষণ জেগে থাকতাম ততক্ষণ আর কেউ জেগে থাকতো না। আর এই রাত জাগার কারণেই আমি একটা নূপুরের আওয়াজ শুনতে পেয়েছিলাম। সেদিন ছিল ডিসেম্বর মাসের একটা কনকনে শীতের রাত। আমি দরজা জানালা লাগিয়ে ঘরে বসে পড়ছি। আমার ঘরটা ছিল সেই দক্ষিণ পাশের রাস্তাটার সাথেই, যে রাস্তাটা বিলের মধ্য দিয়ে দূরে একটা গ্রামে চলে গেছে। আমার ঘরের একটা জানালাও ছিল সেদিকেই, কিন্তু শীতের রাত, তাই সব দরজা জানলা লাগিয়ে দিয়ে কম্বল গায়ে দিয়ে পড়ছিলাম সেদিন। শীতের দিনে রাত যেন খুব তাড়াতাড়ি গভীর হয়ে যায়। আমার বন্ধুরা অনেকেই 10টা বাজতেই লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়েছে, কিন্তু প্রতিদিনের অভ্যেসবশত আমার ঘুমাতে অনেক দেরি হলো। আমি বই পড়ছি, পড়তে পড়তে কেবলই তন্দ্রা মতো এসছে। অমনি জানালায় মৃদু 2টা টোকা পড়ল। ছ্যাদ করে চমকে উঠলাম। টেবিল ঘড়িটার দিকে তাকিয়ে দেখি যে রাত 12:33 বাজে। ভাবলাম এত রাতে কে টোকা দিল। তারপর মনে হলো যে হয়তো গ্রামের কোনো লোক রাস্তা দিয়ে যেতেই হাতের টোকা লেগেছে, তাই তেমন একটা গুরুত্ব দিলাম না। আর রাত যেহেতু অনেক হয়েছে, তাই দেরি না করে আমি ঘুমাবো বলে লাইট অফ করে দিলাম। কিছুক্ষণের মধ্যে চোখ ভার করে ঘুম চলে এসছে প্রায়। এমন সময় আবার 2টো টোকা। এবারের টোকাগুলো হলো আগের চেয়ে একটু জোরালো। আমি ধরফর করে বিছানায় উঠে বসে পড়লাম। জোর করে বললাম, কে? কোনো সাড়া পেলাম না। হাতের কাছে বেড সুইচটা দিয়ে আলো জ্বাললাম। আলো জ্বালানোর সাথে সাথে জানালার পাশ থেকে কে যেন বিলের দিকে প্রথমে আস্তে পরে জোরে হেঁটে চলে গেল। পায়ের শব্দ পেলাম না, কিন্তু সুর তোলা
নুপুরের আওয়াজ বলে দিল। আমি ভয়ে ভয়ে জানালা খুললাম, কিন্তু কই, কেউ তো নেই। ঘরের টিউবলাইটের সাদা আলো জানালার ওপাশে গিয়ে রাস্তায় পড়ছে, সেখানে শীতের কুয়াশা ছাড়া আর কিচ্ছু নেই। কি আর করা, জানালা বন্ধ করে আবার শুয়ে পড়লাম। আর মনে মনে নিজের বোকামির কথা ভেবে নিজেই লজ্জা পেলাম। সকালে উঠে কাউকে কিছু বললাম না। শেষে সবাই এ নিয়ে হাসাহাসি করে। মনকে বোঝালাম যে ভূতটুত কিছু না, সব মনের ভ্রম। কিন্তু আমার সেই ভ্রম ভাঙল দ্বিতীয় দিন। সেদিনও আমি পড়ালেখা শেষ করে 12:30 নাগাদ বিছানায় শুলাম। মেসের অন্যরা অনেক আগেই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার চোখে তখনও পুরো ঘুম আসেনি। আমি পুরোপুরি সজাগ, এমনকি ফোনে আমার ঢাকার এক বান্ধবীর সাথে আমি কথা বলছিলাম। কিন্তু হঠাৎ আবারও জানালায় জোরে জোরে দুটো টোকা পড়ল। আকস্মিক শব্দে আমার বুক ধরফড় করে উঠল। আমি স্পষ্ট জানালার টোকার শব্দ শুনতে পেলাম। বুকে একটু সাহস সঞ্চয় করে আবার জিজ্ঞাসা করলাম যে কে ওখানে। কেউ কোনো কথা বলল না, শুধু একটা মেয়েলি হাসি শুনতে পেলাম। তারপর কেউ নূপুর পায়ে দৌড়ে গেলে যেমন শব্দ হয়, তেমন একটা শব্দ। আমার গা ছমছম করে উঠল। আমি পাশের ঘরে গিয়ে বন্ধু মিরাজকে ডেকে তুললাম। ওকে সব ঘটনা খুলে বলল চল যাই দেখি কে। দুজনে দরজা খুলে বাহিরে এলাম, না কেউ নেই। আর একটু এগিয়ে পুকুর পাড়ে চলে এলাম, না এখানেও কেউ নেই। মিরাজ বলল, না তো ভাই, এসব তোমার মনের ভুল, ওসব কিছুই না। যাই হোক, দুজনে ঘরে ফিরে এলাম। সেদিন রাতে আর কোনো আওয়াজও পেলাম না। তারপর আরো 2 দিন গেল, কোনো শব্দ নেই। আর আমি ভাবলাম আসলে মনে হয় আমার সব মনের ভুল ছিল। কিন্তু চতুর্থ দিনের দিন ঘটল সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা। সেদিন অবশ্য আমি আগে থেকেই ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ মাঝ রাতে ঘুম কিছুটা পাতলা হয়ে এলো। চোখ খুলতেই সারা ঘরে অন্যরকম একটা আলো দেখতে পেলাম। তারপর মুহূর্তে ভ্যানিশ হয়ে গেল সব। আর জানালার পাশে কেউ যেন নূপুর পায়ে হাসতে হাসতে বিলের দিকে চলে গেল। আমি বুকে সাহস সঞ্চয় করে ধীরে ধীরে বাহিরে দরজা খুললাম। তারপর বারান্দা থেকে নিচে নেমে বিলের দিকে চলে যাওয়ার রাস্তায় একটা উকি দিলাম। কি একটা মেয়ে সাদা সালোয়ার কামিজ পরে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে, যেন এখনই পুকুরের মধ্যে লাফিয়ে পড়বে। আমি মেয়েটাকে দেখে ভাবলাম হয়তো এলাকার কোনো মেয়ে অভিমান করে আত্মহত্যা করতে এসছে। তাই জোরে ডাক দিলাম, এই কে ওখানে? আমি ডাক দিতে না দিতেই মেয়েটা পুকুরে লাফিয়ে পড়ল। একবার সেদিকে দৌড় দিয়েছি প্রায়। তারপর কি যেন মনে করে মেসে এসে মিরাজকে ডাকলাম। মিরাজকে সব বলতেই ও বলল যে ভালো করেছো যে ওখানে যাও নাই, গেলে আর আজ তোমাকে বাঁচানো যেত না। তারপর মিরাজ বলল অনেক বছর আগে নাকি একটা মেয়ে এই পুকুরে ডুবে আত্মহত্যা করেছিল, আর তারপর থেকে এই আত্মাকে অনেকেই দেখতে পায়। সব শুনে আমার প্রচন্ড রকমের ভয় কাজ করলো, আর অনেকদিন যাবৎ প্রচন্ড জ্বর ছিল। ঘটনাটি আমাদেরকে মেইল করেছেন অভি রাফি। বেশ আগের কথা, 80-র দশক। ম্যালকম তখন তিনি বাস করেন কানেকটিকাটে, এবং তখন তিনি একটা ডেইরি প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন, যেখানে তিনি সাপ্লায়ার ছিলেন। তিনি প্রোডাক্ট কালেক্ট করে যে কোনো একটা ডেইরি প্রতিষ্ঠান সেটার প্রোডাক্ট কালেক্ট করে তিনি সাপ্লাই করতেন বিভিন্ন জায়গায়। তো বেশ ইয়াং ছিলেন তিনি তখন, কেবল টিনেজ পার করেছেন এবং ফুল অফ এনার্জি। এবং তিনি তার বাসা থেকে তখন আলাদা হয়ে গেছেন, যেটা হয় তখন মানে ইয়াং এজটা পার হওয়ার পরই বাবা মার কাছ থেকে আলাদা হয়ে যায় ছেলেমেয়েরা বিদেশে। তো ম্যালকমও তাই করেছিলেন, তিনি বাইরে চলে গিয়েছিলেন বাসা থেকে, এবং তিনি যেতেন বাবা মাকে ভিজিট করতেন মাঝে মাঝে। এরকমভাবেই তার কাটতো জীবন। তো একদিন ম্যালকম সন্ধ্যার পরে বাসায় আসছে কাজের থেকে। তো সে সাধারণত খুব আর্লি চলে যেত সকালবেলা কাজে, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যেত। বেশ হার্ড ওয়ার্ক, বেশ ক্লান্ত হয়ে যেতেন। তো বাসায় এসে ওই দিন তিনি ফ্রেশ হয়ে জাস্ট কিছু খাবার নিয়ে বসছেন। তো এই সময় তার ফোন বাজলো। ফোন ধরার পর দেখতেছে তার বাবা বলতেছে যে তোমার মা হঠাৎ অসুস্থ হয়ে গেছে, তাকে নিয়ে আমি এমার্জেন্সিতে চলে আসছি, তুমি আসো তাড়াতাড়ি।
তো তিনি ম্যালকম চিন্তা করলেন, জিজ্ঞেস করলেন কোন হাসপাতাল, সবকিছু শুনে দ্রুত সবকিছু তিনি রেখে মোটামুটি একটু প্যাক করে চলে গেলেন। গাড়ি নিয়ে বের হয়েছেন। যে হাসপাতালের কথা বলছে তার বাবা, সেটা তাদের যে বাড়ি সেটা কিন্তু একটু বাইরে ছিল, শহর থেকে একটু বাইরে ছিল তাদের বাসা। বেশ খানিকক্ষণ সময় লাগে সেখানে যেতেই। তো সেইখান থেকে আবার বেশ খানিকটা দূরে সে হসপিটাল। তো ম্যালকম ড্রাইভ করে বেশ একটা সময় নিয়ে পৌঁছাইলো সেখানে। তো তখন শীতের সময়, ঠান্ডা পড়ছে, গাছপালা পাতা টাতা ঝরে গেছে, অন্যরকম অবস্থা। তো পৌঁছায় সে গাড়ি থেকে নামলো। গাড়িটা পার্ক করার সময় খেয়াল রাখতে হয় যে এখানে যদি হঠাৎ করে এরকম একটা সিজন যে স্নোফল হয়, আটকায় গেলে তো সমস্যা। তো গাড়ি পার্ক করে পার্কিং লটে গেল, গিয়ে দেখলো যে এই হাসপাতালটা অনেক পুরনো এবং অনেক হিস্ট্রিক হাসপাতাল, মানে অনেক অনেক পুরনো এটা। তো ম্যালকম এই হাসপাতাল সম্বন্ধে তেমন কিছু জানে না, বাট সে দেখলো আর কি হাসপাতালটা অনেক পুরানো। তো গিয়ে দেখলো বাবা আছে, বাবার সাথে কথা বললো যে কি হয়েছে। তো বললো যে ডাক্তার এখনো টেস্ট করতেছে তোমার মাকে, তারা মনে করতেছে যে তোমার আম্মা ছোটখাটো কোনো স্টেপ করছে। তো ম্যালকমের কাছে বেশ খারাপ লাগলো, ছোটখাটো স্ট্রোক হলেও তো খারাপ। তো সে তো বললো বাবাকে যে তুমি চিন্তা করো না, ইউ টেক ইট ইজি, আর তোমার এখানে বসে সময় নষ্ট করা লাগবে না, তুমি বাসায় চলে যাও, বাসায় রেস্ট নাও। কারণ তার বাবাও বেশ অসুস্থ ছিল, তার অনেক রকম শারীরিক প্রবলেম ছিল। তো বাবা বলতেছে না আমি যাবো না। তো ম্যালকম বলতেছে যে কোনো কথা বলো না, তুমি যাও, নাহলে আমি কিন্তু তোমার যাওয়ার ব্যবস্থা করতেছি। তো তার বাবা ড্রাইভ করতো আর কি। তো ম্যালকম তাকে একদম আশ্বস্ত করলো যে আমি এখানে আসি, কোনো রকম সমস্যা হলে আমি জানাবো, তুমি যাও। তো বলে বাবাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিল, বাবা চলে গেল। ম্যালকম এখানে আসে, গিয়ে দেখলো যে মা মানে খুব অসুস্থ, মায়ের সাথে কথাবার্তা বললো, মাকে বললো যে আমি আসি, ডোন্ট ওয়ারি, আমি মানে থ্রু আউট দ্য টাইম, যতক্ষণ তুমি হাসপাতাল থাকবে আমি আসি সব সময়। তো বলে সে ওখানে যে ওয়েট করতেছে। তো মা শুয়ে আছে তার মতো, তার মার অবস্থা খুব অন্যরকম, ঠিক মতো কথা বলতে পারতেছে না। তো ম্যালকম ওখানে বসে থাকলো, বসে থেকে সময় কাটেলো। তো এর মাঝে তার কিছু করার নাই, সে হাসপাতালটা দেখতেছে বেশ পুরনো হসপিটাল, এবং সে এটা দেখলো যে বেশ অনেক আগে এটা তৈরি হয়েছিল হাসপাতালটা। তো হেঁটে হেঁটে দেখার চিন্তা করলো, বাইরে আসলো, হেঁটে নিচতলাটা দেখলো যে এইটার মূল যেখানে তারা আছে সেই বিল্ডিংটা হচ্ছে এমন একটা জায়গায়, তার আশেপাশে বেশ ফাঁকা, সুন্দর করে লন করা, এবং পাশে এই শেষ প্রান্ত দিয়ে গাছপালা চলে গেছে অনেক দূরে, এবং পেঁচায় ওইখান থেকে ছোট রাস্তা নেমে গেছে। এবং এটা কিন্তু হাসপাতালটা উঠছিল একটু পাহাড়ের উপরে, বেশ খানিকটা এরকম ঘুরে ঘুরে আসছে, একটু উঁচু জায়গায় আর কি। আর সে যেখানটা দাঁড়ায় আছে সেখান থেকে সামনে গিয়ে ডান দিক দিয়ে মূল রাস্তাটা চলে গেছে, ওইটা আবার এঁকে বেঁকে চলে গেছে সামনে গিয়ে দেখতেছে যে কতগুলা ল্যাম্পপোস্টের আলো একটু পড়ছে, তারপরে বাঘটার দেখা যাচ্ছে না, গাছগাছালি। এবং সে বুঝলো যে সামনে এরকম পাহাড়ের উপর আরো কিছু ঘর বাড়ি আছে। তো ম্যালকম চিন্তা করতেছিল যে এরকম উইল্ডারনেসের মধ্যে যারা থাকে তাদের কাছে কেমন লাগে, হ্যাঁ, মানে বিশেষ করে শীতের সময় এরকম যখন বরফ টরফ পড়বে তখন কেমন লাগবে। কারণ সে কাইন্ড অফ সিটিতে থাকে, তার ওই ধারণার চিন্তা করতেছে যে এখানে বসে থেকে সে অনেকক্ষণ চিন্তা করলো। তো ভাবলো যে এটা আরেক রকম ফিলিংস, হ্যাঁ, মানে জিনিসটা অন্যরকম। দেখলো চিন্তা করতে করতে সে আবার চলে আসলো হাসপাতালে, এবং এসে সেই যে তার ওয়েটিং এরিয়া সেখানে সে বসলো। বসে দেখতেছে এইখানেও মানুষ নাই, দু একজন মানুষ বসে আছে, তারা হয়তো শর্টলি মুভ করবে এখান থেকে, মেবি তারা ওই রুমে যাবে বা অন্য কোথাও। তো সে একটা মানে ওই চেয়ারগুলো কাইন্ড অফ কমফোর্টেবল ছিল, তো একটা চেয়ারের মধ্যে সে বসলো, ফোম টোম দেয়া। তো সেখানে সে বসে মাথাটা পেছন দিকে দিয়ে, অনেক টায়ার্ড ছিল তো, তার মাথার মধ্যে একটা ক্যাপ ছিল, ক্যাপটা দিয়ে তার চোখ ঢেকে সে শুয়ে থাকলো। চিন্তা করলো যে একটু রেস্ট নেই, কারণ আমাকে তো অনেকক্ষণ থাকতে হবে, কতক্ষণ থাকতে হবে জানি না। না থাকলেও কিছু নাই, ওখানে হাসপাতাল স্বয়ংসম্পূর্ণ, কোনো প্রবলেম হয় না, বাট অ্যাটলিস্ট নিজের মানুষ, তার মা উপরে, এবং সে তার মাকে অনেক ভালোবাসে। তো শুয়ে আছে অনেকক্ষণ ম্যালকম, কোন সময় যে সে ঘুমায় গেছে বলতে পারে না। তো ম্যালকমের মানে ডিপ ঘুম চলে আসছিল, কারণ সারাদিন পরিশ্রম করছে, খুব টায়ার্ড। তো যখন ঘুম ভাঙছে সে খেয়াল করতেছে সে যেখানে বসেছিল ওখানকার বাতিটা বন্ধ। সে মানে খুব চোখটা মানে এরকম তাকাতে তাকাতে চোখ ভারী হয়ে গেছে, আঠা আঠা লাগতেছে চোখটা। তো ক্যাপটা সরাইলো মুখের উপর থেকে, এই ক্যাপটা পরেছিল সে লাইটের জন্যই। তো ক্যাপটা সরানোর পর দেখতেছে সে যেখানে বসেছিল জায়গাটা অন্ধকার, আর সামনের দিকে লাইট জ্বলতেছে, একটা মাঝখানের লাইট সিলিং থেকে, সেটার আলোটা কাইন্ড অফ অ্যাম্বিয়েন্ট ভাবে পড়ছে দুই পাশে কিছু বসার জায়গা, ওখানে কোনো মানুষ নাই। আর কেমন একটা কেমিক্যালের স্মেল আছে আশেপাশে, অনেকটা অ্যান্টিসেপটিক কেমিক্যাল যেরকম থাকে সেরকম একটা স্মেল চারিপাশে। তো সে দূরে তাকাইলো, তার হাসপাতালের কম্পাউন্ডটা অনেক বড়, সে দূরে তাকাইলো এখান থেকে, যেহেতু ফ্রন্ট ডেস্কটাও দেখতেছে খালি,
মানে কোনো মানুষজন নাই, এবং সামনে ফ্রন্ট ডেস্কেও সিলিং থেকে আলো পড়ছে, সিলিং এর আলোটা হালকা ভাবে ওই ডেস্কের মধ্যে পড়ছে, কেউ নাই, এবং সেই তাদের গ্লাস উইন্ডো যেটা ওইটা ওখানে আছে, এবং বাইরে দেখা যাচ্ছে অন্ধকার। কেমন জানি পরিবেশটা মনে হচ্ছে যে এত বড় একটা কম্পাউন্ড, একটা মানুষও নাই। তো ম্যালকমের কাছে একটু অস্বস্তি লাগলো যে এরকম একলা জায়গায় এরকম বসে আছি, কেমন জানি। তো সে উঠলো, এবং অপরিচিত তো, যে উঠে আস্তে আস্তে হাঁটলো। হাঁটতে হাঁটতে এই অন্ধকার, সেই জায়গাটা কিন্তু অন্ধকার ছিল, সে যেখানে শুয়েছিল। হেঁটে হেঁটে গেল সামনে, ডেস্কের সামনে দেখলো কেউ নাই। সে গেটের কাছে গেল, গেটটা ঠেলা দিয়ে বেরোলো, খুলে বেরোলো সামনে। তো বের হয়ে দেখতেছে যে বাতাস, বেশ ঠান্ডা বাতাস গায়ে লাগতেছে, মানে ঠান্ডা বেড়ে গেছে অনেক। তার গায়ে কিন্তু জ্যাকেট পরা, পাফার জ্যাকেট পরা, তারপরও মানে বেশ ঠান্ডা লাগতেছে। তো এদিক ওদিক তাকালো, পার্কিং লটের দিকে তাকালো, দেখে আবার আকাশের দিকে তাকায়, মনে হচ্ছে যে স্নোফল হতে পারে, হ্যাঁ, মানে আকাশের যেরকম কালার ধারণ করছে। তো যাই হোক, আবার ঢুকে আসলো হাসপাতালে, হিটিং সিস্টেম ভালোই কাজ করতেছে। তো সে চিন্তা করলো যে আমি উপরে উঠি, উপরে যাই, কিছু খেতে হবে, ভেন্ডিং মেশিন টিশিন আছে নাকি। তো হেঁটে এসে ওখানে সিঁড়ি দিয়ে, ওখানে সিঁড়ি ছিল আর ওই পাশে লিফট আছে। হাসপাতালটা টোটাল 3 তলা। তো সে ওই সিঁড়িতে উঠে উঠে দোতলায় গেল। দোতলায় গিয়ে দেখতেছে যে এই সামনের যে অংশটা, ওই জায়গাটাও অন্ধকার করে রাখছে, মানে এই পাশে আলো জ্বলতেছে একটা, সেটার আলো দিয়ে হালকা আলো হচ্ছে। তো সে বুঝতে পারলো যে এটা হয়তো তারা এনার্জি সেভ করতেছে। তো ওইটা দেখে সে হেঁটে গেল সামনে। সামনে যে সে খুঁজতেছে এখানকার কোনো ক্যাফেটেরিয়া বা কিছু মানে পায় কিনা সে। তো চিন্তা করতে করতে হাঁটতে হাঁটতে দেখলো যে ভেন্ডিং মেশিন আছে 2টা। ওখান থেকে সে, তার পকেটে কয়েন ছিল, চিপস বের করে নিল 2 প্যাকেট, বেরোয় সেটা নিয়ে হাঁটা দিয়েছে। সে চিন্তা করছে ক্যাফেটেরিয়া কোথায়। তো এখন যেখানে হাঁটতেছে ওই জায়গাটা কিন্তু একটা ফাঁকা জায়গা, প্যাসেজের মতো, খুব একটা আলো নাই, মানে দেখা যাচ্ছে যে একটা আলো যদি জ্বলে পরেরটা জ্বলে না, এরকম আর কি, মানে একটু আলো আধারির মতো। তো প্যাসেজ দিয়ে সোজা হেঁটে গেছে ম্যালকম। তো যে দেখতেছে হাতের ডান দিকে একটা দরজা, কাইন্ড অফ কাঠের দরজা, মাঝখানে একটা গ্লাসের দেওয়া। তো সে মনে করলো যে এইটা হইতে পারে এই ক্যাফেটেরিয়া, মোস্ট প্রবাবলি, কারণ ওইটার সামনে আলো আছে, মানে ওই যেই দরজাটার সামনে। সে ভাবলো হয়তো এখানে আসে মানুষ। তো সে যে নবটা ধরে ঘুরায় দরজাটা খুলে ফেললো। তো খোলার পর মনে হচ্ছে ভিতরে অন্ধকার।